ছোট্ট ছেলে মাহিম বাড়িতে ছোটাছুটি করে বেড়াচ্ছে। বয়স আর কত হবে, 9-11 বছর। বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, তাও সেটা বিয়ের। মাহিম এই জন্য আনন্দ করছে কারণ আজ তার নিজের বাবার বিয়ে। শুনতে অবাক হলেও এটাই ঠিক। মাহিমের বাবা আশরাফ শাহরিয়ার দ্বিতীয় বিবাহ করছে। মাহিমের মা মাহিমকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এতদিনে মাহিমের কথাই চিন্তা করে বিয়ে করেননি তার বাবা, কিন্তু অফিসে এক নারীর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিবার তাকে অনেকবার বিয়ের কথা বলেও তিনি বিয়ে করেনি, কিন্তু হঠাৎ তিনি বিয়ে করতে রাজি হয়েছে এটা শুনে অবাক, সাথে অনেক খুশি হয়েছে। মাহিম তো খুব আনন্দ করছে, কিন্তু সে বুঝছে না সৎ মা আপন মায়ের মতো কখনো হয় না। আবার অনেক সময় সৎ মা অনেক ভালো হয়, কারণ সবাই এক হয় না। দেখতে দেখতে রাত হয়ে গেল, আশরাফ আর আশার বিয়ে হয়ে গেল। মাহিম তো নিজের মাকে পেয়ে খুব খুশি। সবাইকে বলে বেড়াচ্ছে যে তাদের মতো ওর মাও আছে, কিন্তু সে এখনো জানে না যে সৎমা কখনো আপন মায়ের মতো হয় না। মাহিম অনেক দৌড়াদৌড়ি করে নিজের বাবার কাছে আসলো, এসে বাবাকে জড়িয়ে ধরলো। আব্বু, আব্বু, আমার নতুন মা কোথায়? আমি নতুন মায়ের কাছে যাব। তোমার নতুন মা তো রুমে, এখন যেতে হবে না, কাল সকালে যেও। না আব্বু, আমি এক্ষুনি যাব। আমার খুব ইচ্ছে করছে নতুন মায়ের কাছে যেতে। কতদিন আমি মায়ের কাছে যাই না, আমি আজ মায়ের কাছে যাব। ঠিক আছে মাহিম, চলো তাহলে। আশরাফ মাহিমকে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। আশা বেগম সামনের দিকে তাকিয়ে দেখলো যে তার নতুন স্বামী প্রবেশ করে দেখে, কিন্তু তার সাথে ছোট্ট বাচ্চা। আশা প্রথমবার চিনে গেল, কারণ সে জানতো যে আশরাফ চৌধুরীর আগের পক্ষে একটি ছেলে আছে। মাহিম তার কাছে গেল। তুমি আজ থেকে আমার মা, জানো? আমি জন্মের পর থেকে আর আমি আমার মাকে কখনো দেখিনি, কিন্তু আজ থেকে তুমি আমার মা। হ্যাঁ মাহিম, আমি তোমার মা, আমার কাছে এসো। আশার ডাক শুনে মাহিম তার কাছে গেল। মাহিমের কাছে নিয়ে তাকে আদর করতে লাগলো। এটা দেখে আশরাফ চৌধুরীর প্রাণ জুড়িয়ে গেল। মাহিম আশাকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছু সময় পর সেখানে মাহিমের দাদি সেলিনা আসলো। এসে মাহিমকে বলল, মাহিম, তুমি আজ আমার সাথে ঘুমাবে, চলো। না, আজ আমি আমার নতুন মায়ের সাথে ঘুমাবো। তুমি নতুন মায়ের সাথে কাল ঘুমিও, আর আমার সাথে ঘুমাবে। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মাহিম, দাদির কথা শোনো আর আমার সাথে চলো। মা, মাহিম যখন যেতে চাচ্ছে না, তাহলে আমাদের সাথেই থাক। সেটা বলতে তো হবে না বৌমা, আর তোমাদের প্রথম রাত, নিজেদের মধ্যে পার্সোনাল সময় কাটাও। আমি মাহিমকে নিয়ে যাচ্ছি। দাদি, তুমি চলে যাও, আমি আমার মা বাবার সাথে ঘুমাবো। মাহিম, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। তুমি তোমার দাদির কথা শুনছো না। তোমার দাদি তোমার সাথে কিন্তু আড়ি করবে। মাহিম কি করবে সে বুঝতে পারল না। ছোট মানুষের এইসব কিছু বুঝবে না। মাহিম যেতে না চাইলেও তাড়াতাড়ি জোর করে নিয়ে গেল। মাহিমকে নিয়ে গেলে আশা বিছানা থেকে নেমে আশরাফ চৌধুরীকে সালাম করলো। আশরাফ চৌধুরী তাকে তুলে বুকে জড়িয়ে নিল। আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে। তুমি আমার জীবনে আসার পর থেকে সবকিছু পাল্টে গেছে। তোমাকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু হ্যাঁ, আমাকে খুব বেশি বেশি ভালোবাসতে হবে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমাকে এত ভালোবাসবো যে কিছুদিন পরে তুমি আমার সন্তানের মা হয়ে যাবে। যা দুষ্টু, এসব কি বলছো? আশরাফ আশাকে নিয়ে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। তারপর ড্রাগ মাফিয়া ওয়ার্ল্ড। মাফিয়াদের মধ্যে কয়েকটি বিভাগ আছে, যার মধ্যে ড্রাগ মাফিয়া অন্যতম। ড্রাগ মাফিয়ারা সবসময় ড্রাগ নিয়ে বিজনেস করে থাকে। এক দেশ থেকে অন্য দেশে, বিভিন্ন দেশে নিজেদের ড্রাগ ছড়িয়ে দেয়। ড্রাগসের বিজনেস করে তারা অনেক অনেক বড়লোক হয়ে আছে। দেশে বড় বড় নেতারা এসব ড্রাগসের বিজনেস করে থাকে। বেশিরভাগ দেশের ইন্টারপোল এই ড্রাগ মাফিয়ার কিংকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি বলে এখন পর্যন্ত কেউ তাকে খুঁজে বের করতে পারেনি। প্রতিটি দেশে ইন্টারপোল তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সে খুবই চঞ্চল ব্যক্তি, তাকে ধরাছোঁয়ার বাইরে। বস, সারা দেশে ইন্টারপোল অফিসাররা আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আমি হলাম অন্ধকার। অন্ধকারের মধ্যে যেমন কোনো ছায়াকে খুঁজে পাওয়া যায় না, তেমন আমাকে খুঁজে পাওয়া দুষ্কর। এটা ঠিক বলেছেন। আপনাকে তো আজ পর্যন্ত কেউ দেখেনি, তাহলে আপনাকে কে ধরবে? কিন্তু আপনি এমন ছদ্মবেশে কেন আছেন? ছদ্মবেশ মানুষকে অনেক কিছু দেয়। মানুষের নিশ্চিন্তে এই বেশি খুব সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতে পারে। বস, আজকের ডিল
ইন্ডিয়া থেকে আমেরিকায় পাচার হবে। সেটা তো হবে, আর বাকিগুলোর কি খবর? বাকিগুলোর খবর চলে এসেছে, এইগুলো খুব ভালোভাবে পাচার হয়ে গেছে। আমি আর আমেরিকাতে থাকতে চাই না, আমাকে বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি অন্যায় হয়, বাংলাদেশে অন্য একারদের শাস্তি খুবই নগ্ন, তাছাড়া সেখানকার মানুষ খুবই স্বার্থপর। তাই আমি আবার আমার নিজের জন্মভূমি ফিরে যেতে চাই। কিন্তু আপনি তো জানেন সেখানকার সরকার আপনার নামে ডেথ ওয়ারেন্ট জারি করেছে। তুমি হয়তো একটু আগের কথা ভুলে গেছো। সবাই ড্রাগ মাফিয়াকে চেনে, কিন্তু আমি নামক মানুষটাকে কেউ চেনে না। আমি মানুষের ভিড়ে থাকা এক ছায়া, যাকে খুঁজে পাওয়ার ক্ষমতা কারোর নেই। আচ্ছা ঠিক আছে বস, আপনার কথা মতোই সব করব। তো কবে যেতে চান বাংলাদেশে? তাড়াতাড়ি আমি বাংলাদেশে যেতে চাই, সেখানে আমার বিজনেস ট্রান্সফার করব। এখান থেকে আর কয়েকটি ডিল ফাইনাল করলে আমার কাজ হয়ে যাবে, তারপর আমি বাংলাদেশে চলে যাব। ঠিক আছে বস। আর সুমনকে পাঠিয়ে দিস, তার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের খবর জানতে সুমনকে প্রয়োজন আমার। ঠিক আছে মালিক। সেই লোকটি চলে গেল আর ড্রাগ মাফিয়া নিজের রুমে বসে উচ্চ স্বরে হাসতে লাগলো। সকালে সবার আগে মাহিম ঘুম থেকে উঠে নিজের বাবা মার রুমের সামনে চলে আসলো। তারপর দরজা ধাক্কা দিতে দিতে আব্বু আম্মু বলে ডাকতে লাগলো। সারা রাত আশরাফ ও আশা নিজের মাঝে গল্প করে ভোরবেলায় ঘুমিয়েছে। এই সাত সকালে মাহিমের ডাক শুনে আশা বেগম বিরক্ত হয়ে উঠল। নিজের চোখ ডোলে হাম তুলে গিয়ে দরজার সিটকানি খুলে দিলে মাহিম তাড়াতাড়ি ভিতরে ঢুকে তার মাকে জড়িয়ে ধরল। আম্মু, তোমাকে আমি খুব মিস করতেছিলাম, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি তোমার কাছে চলে এসেছি। কিন্তু বাবা, তুমি এত সকালে কেন? এখনো তো সবাই ঘুমিয়ে আছে। আমার সারা রাত ঘুম হতে ছিল না, তাই তাড়াতাড়ি সকাল হতে আমি উঠে তোমার এখানে চলে এসেছি। আমি এখন তোমাদের সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আব্বুর কাছে গিয়ে ঘুমাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না না, তুমি পরে ফ্রেশ হবে, এখন তুমি আমার সাথে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে। মাহিমকে বিছানার উপরে উঠে শুয়ে পড়ল। আশা বেগম খুব বিরক্ত হলো, তবুও কিছু বলতে পারল না। সে গিয়ে মাহিমের পাশে শুয়ে পড়ল। আশরাফ ও আশা মাঝে মাহিম শুয়ে আছে। মাহিম নিজের মাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তারপর আশরাফ সাহেবের ঘুম ভেঙে যাওয়াই দেখলো যে নিজের স্ত্রী তার মাঝে শুয়ে আছে মাহিম। এটা দেখে তিনি বেশ অবাক হলো, তবে খুব খুশি হলো যে মাহিম নিজের মায়ের ভালোবাসা পাচ্ছে। আশরাফ মাহিমের কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লো। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে ফেললো। গোসল করে রুমে এসে দেখলো যে তার স্ত্রী ঘুম থেকে উঠে বিছানার উপর নিজের চুল ঠিক করছে। শুভ সকাল। শুভ সকাল। মাহিম কখন এসেছে এখানে? এই তো সকালে তুমি যখন ঘুমিয়েছিলে হঠাৎ দেখি দরজা এসে ধাক্কাচ্ছে। আমি বাইরে এসে দেখি যে মাহিম, সে বলল নাকি আমাদের সাথে ঘুমাবে, তাই ভিতরে নিয়ে আসলাম। খুব ভালো করেছো তুমি। মা মরা ছেলের কখনো মায়ের ভালোবাসা পায়নি, তাই তোমাকে পেয়ে নিজের আপন মা ভাবছে। তুমি কখনো তাকে কষ্ট দিও না। আরে আমি মাহিমকে কখনো কষ্ট দিব না। হয়তো আমি মাহিমকে নিজের পেটে ধরে নিই, কিন্তু আমার ছেলের মতন। আর আজ থেকে মাহিম আমার নিজের ছেলে। তুমি মাহিমকে নিয়ে চিন্তা করো না। আমি মাহিমকে তার নিজের মায়ের মতো আদর্শের জন্য মায়া মমতা দিয়ে মানুষ করব। হ্যাঁ, তুমি পারবে। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি মাহিমকে ডেকে দিচ্ছি। আশা বেগম নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল আর আশরাফ এসে মাহিমকে ডাকলো। মাহিম ঘুমো ঘুমো চোখে উঠে বসলো বিছানায়। কি হলো বাবা, তুমি এত সকালে আমাকে ডাকছো কেন? অনেক সকাল হয়েছে বাবা, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। তোমার নতুন মায়ের সাথে নাস্তা করতে হবে তো, তাই না? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আসছি আমার রুম থেকে। এটা বলে মাহিম তার বাবার রুম থেকে দূরে নিজের রুমে চলে গেল। মাহিম তার বাবার পাশের রুমে থাকে। আশরাফ শাহরিয়ার বাড়িতে তিনি, মাহিম আর তার মা আর একজন কাজের লোক থাকে। কাজের লোক উঠে নিজেদের কাজ শুরু করে দিয়েছে আর মাহিম ইত্যাদি সকাল সকাল উঠে বসে চা খাচ্ছে। এমন সময় সিঁড়ি বেয়ে মাহিম আর মাহিমের নতুন মা নিচে নেমে আসলো। আরে বৌমা, তোমার জন্য এত অপেক্ষা করেছিলাম তোমার হাতে চা খাবো বলে। অনেক সময় বসেও ছিলাম, কিন্তু তুমি তো আর আসবা না, তাই আজকে কাজের মাসির হাতেই চা খেতে হচ্ছে। আরে আম্মা, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আগামীকাল থেকে আপনি আমার হাতে চা পাবেন। ঠিক আছে বৌমা, কিন্তু হ্যাঁ, আজ কিন্তু তোমার হাতে রান্না খাবো। মাহিমের আম্মুর হাতে রান্না তো খুবই সুস্বাদু ছিল। এখন দেখতে চাই আমি আমার ছেলের ছোট বউয়ের হাতে রান্না কতটা সুন্দর।
নিজের শাশুড়ির মুখে নিজের সতীনের প্রশংসা শুনে আশা একটু খুবই বিরক্ত হলো, কিন্তু সেটা কাউকে বুঝতে দিল না। হাসি মুখে নিজের শাশুড়িকে বলল, শুধু আজ নয় মা, প্রত্যেক দিন আমি আপনার জন্য রান্না করব। আর আপনি তো খুব ইমপ্রেস হয়ে যাবেন যে আপনার ছেলের প্রথম বউয়ের হাতের রান্না ভুলে যাবেন, যে তার হাতের রান্না কতটা সুস্বাদু ছিল। ঠিক আছে বৌমা, তাহলে সেটা করারই চেষ্টা করো। ওকে। তাছাড়া মা, আমি আর আজ থেকে অফিসে যাব না। কেন বৌমা? আজ থেকে আমি বাসাতে থাকবো আর সব সময় মাহিমকে এবং আপনাকে দেখে রাখবো। আর আমি চাই না মাহিম আর নিজের মায়ের স্নেহ থেকে বঞ্চিত হোক। হ্যাঁ আম্মু, তোমার বৌমা একদম ঠিক কথা বলেছে। সে আজ থেকে আর অফিসে যাবে না, বাড়িতে থেকে মাহিমের দেখাশোনা করবে এবং তোমার সাথে সময় পার করবে। যাক, তুই এবার একটা কাজের কাজ করেছিস। সারাদিন তো অফিস নিয়ে পড়ে থাকিস, ছেলেটাকেও তো আর সময় দিস না। তাছাড়া ছোটবেলা থেকে মায়ের আদর ভালোবাসা পাইনি, এখন হয়তো ছেলেটা একটু সুখে শান্তিতে থাকবে। তোমাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু এখন আমি সেটা বুঝতে পারছি, তাই বিয়েটা করে ফেললাম। হ্যাঁ, বিয়ে করে খুব ভালোই করেছিস, কিন্তু অনেক লেট করে ফেললি। তবে কোনো বড় কথা নয়, এখন আমার দাদুভাই ভালো থাকলেই হয়। মাহিমের বাবা আর সেলিনা গল্প করতে লাগলো আর আশা কিচেনে চলে গেল। কাজের মহিলাটি একটা একটা করে আশাকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আশা রান্না করা না জানলেও সে আশরাফের সাথে সম্পর্কে জন্মের পর থেকে সব রান্না নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আশরাফকে নিজের বশে আনতে হলে সবকিছু করতে হবে। খাওয়ার টেবিলে বসে আছে মাহিম, আশরাফ ও তার দাদি, আর খাবার পরিবেশন করতেছিল আশা। বৌমা, তুমিও আমাদের সাথে বসো, একসাথে সবাই খাবার খাই। আমরা খেতে বসেছি আর তুমি দাঁড়িয়ে থাকলে কেমন দেখায় বলো? না মা, আপনারা খেয়ে নিন, তারপর আমি খাচ্ছি। আপনার ছেলেকে অফিসে বের করে দিয়ে তারপর না হয় খাবো। সেটা বললে হয়? সবাই একসাথে খেয়ে নিই, বসো। তাছাড়া নতুন বিয়ে করেছো, আর আজকে কেন সারাপা অফিসে যাবে? আসলে আম্মু, আমার অফিসে অনেক কাজ পড়ে গেছে এই 2 দিনে, তাই আমাকে যেতে হবে। আর আশা, আসো, মা যেটা বলছে সেটাই করো, বোঝাতে তুমি খেয়ে নাও। হ্যাঁ আম্মু, আজ তুমি আমাকে খাইয়ে দাও। মাহিম, তুমি নিজের হাতে খাও। না বাবা, আমি আম্মুর হাতে খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার হাত ধুয়ে ফেলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মাহিম নিজের হাত ধুয়ে ফেলল। মাহিমের পাশের চেয়ারে আশা বসলো। তারপর মাহিমকে ভাত খাইয়ে দিতে লাগলো। চৌধুরী মেনশন চৌধুরী পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, রবিউল চৌধুরী এবং তার স্ত্রী রেহেনা চৌধুরী এবং তাদের একমাত্র মেয়ে বৃষ্টি চৌধুরী। এই 3 জন মিলে তাদের হ্যাপি ফ্যামিলি। বাবা, বাবা, আজ কিন্তু তুমি আমাকে আমার স্কুলে দিয়ে আসবে। কেন? তোমার আম্মু দিয়ে আসলেই তো হয়। না, আজকে তুমি আমার সাথেই যাবে। মা তো প্রতিদিনই যায়, কিন্তু তুমি একদিনও আমার সাথে যাও না। অন্যদের বাবা তার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যায়, কিন্তু তুমি আমাকে একদিনও দিয়ে আসোনি। আমার অফিসে অনেক কাজ থাকে, তাই আমাকে খুব তাড়াতাড়ি যেতে হয়। ওই রাস্তায় গেলে আমার অফিসে যেতে দেরি হয়ে যায়। সেটা বললে তো আমি মানব না। তুমি আমাকে আমার স্কুলে দিয়ে আসবে, মানে দিয়ে আসবে। আমি কোনো কথা শুনতে চাই না। এটা বলে বৃষ্টি কান্না করতে লাগলো। বৃষ্টির কান্না শুনে রেহেনা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে টেবিলের কাছে আসলো। কি হলো বৃষ্টি মামুনি, তুমি কান্না করছো কেন? দেখো আম্মু, আমি আব্বুকে বলেছি যে আজ আমাকে স্কুলে দিয়ে আসতে, কিন্তু আব্বু এটা কোনোভাবেই মানছে না। সে বলছে তোমার সাথে যেতে। ঠিকই তো বলেছে, তুমি আমার সাথে যাবে। না আম্মু, আজ আমি আব্বুর সাথে যেতে চাই। বৃষ্টি, তুমি আমার সাথে যেও, তোমার আব্বুর অনেক কাজ থাকে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি আব্বুর সাথে যাব যাব যাব, মানে যাব। বৃষ্টির জেদ ধরে কান্না করতে লাগলো। বৃষ্টির এমন কান্না দেখে রেহেনা বেগম রবিউল সাহেবের দিকে তাকালো। রবিউল সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আবার নিজের মেয়ের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে মামুনি, আর কান্না করতে হবে না। আজ আমি আমার একমাত্র রাজকন্যাকে নিয়ে স্কুলে যাব। এবার খুশি তো? রবিউল সাহেবের মুখে এমন কথা শুনে বৃষ্টি খুব খুশি হয়ে গেল আর তার বাবার গলা জড়িয়ে ধরলো। হ্যাঁ বাবা, আমি অনেক খুশি। ঠিক আছে, তাহলে এখন নাস্তা করে নেওয়া যাক। রবিউল, রেহনা এবং বৃষ্টি 3 জনে মিলে নাস্তা করতে লাগলো। কাজের মহিলা পাশে দাঁড়িয়ে আছে কি কি লাগে না লাগে এগিয়ে দেওয়ার জন্য। বৃষ্টির খাওয়া শেষ হলে উঠে নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসলো।
রেবুল নিজের স্ত্রীকে বিদায় জানিয়ে বৃষ্টিকে নিয়ে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ল। তারপর দেখতে দেখতে 6 বছর কেটে গেল। এই 6 বছরে আশার ঘরে নতুন অতিথি এসেছে, যার বয়স মাত্র 5 বছর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তাদের ঘরে ছোট্ট ফুটফুটে মেয়ে হয়েছে, যার নাম মায়া। মায়ের বয়স এখন 5 বছর। মাইম এখন 10ম শ্রেণীতে পড়ে, আর তার ছোট বোন মায়া কেবল স্কুলেই ভর্তি হয়েছে। ক্লাস 1-এ মাহিম তার বোনকে খুব ভালোবাসে, আর মাহিমের বোনও মাহিমকে খুব ভালোবাসে। কিন্তু এই কয়েক বছরে এসে খুব ভালো করে বুঝতে পেরেছে যে সৎমা কখনো আপন হয় না। মাহিম দিনের পর দিন অত্যাচার সহ্য করে এই শাহরিয়ার পরিবারে আছে। সকালে মাহিম ঘুমিয়েছিল, তার শরীরে প্রচণ্ড জ্বর, কিন্তু এসে সেবা করার মতো কেউ নেই। হঠাৎ তার সৎমা তার রুমে এসে গায়ে ঠান্ডা পানি ঢেলে দিল। সাথে সাথে মাহিম চোখ খুলে তাকিয়ে দেখলো যে তার সামনে তার মা দাঁড়িয়ে আছে। কিরে নবাবের বাচ্চা, সকাল তো এখন হয়নি, তো ঘুমিয়ে আছিস কেন? কাজ কি তোর বাপ এসে করে দিবে? আম্মু, আমার শরীরে অনেক জ্বর, আজ আমি কিছু করতে পারবো না। আমি বিছানা থেকে উঠতে পারছি না। জ্বর তোকে বাধাতে কে বলেছে? তুই ভেবেছিস জ্বর আসলে তোর কাজ করা লাগবে না? সেটা তো হবে না, তাড়াতাড়ি ওঠ। মা, তুমি যাও, আমি খানিক ঘুমিয়ে আসছি। তোর জন্য কি আমি বসে থাকবো নাকি? আমি মায়াকে নিয়ে স্কুলে যাব, ওর কাজগুলো আমার করতে হবে, আর বাড়ির কাজগুলো তুই উঠে তাড়াতাড়ি করবি। মা, আব্বুকে বলে বাড়িতে আবার একটি কাজের লোক নিয়ে আসবে। বাড়িতে আবার কাজের লোক নিয়ে আসবো কেন তুই থাকতে? টাকা কি গাছে ধরে নাকি যে তোকে বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো? বেশি বকবক না করে তাড়াতাড়ি নিচে নেমে আয়। আশা বেগম মাহিমের রুম থেকে চলে গেল। মাহিম নিজের গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, চোখ থেকে তার পানি পড়ছে। তার শরীরে জ্বর 104 ডিগ্রি থেকে 5 ডিগ্রি হবে, তবুও অমনি নিচে নেমে আসলো কাজ করার জন্য। মাহিম তার সৎ মাকে নিজের আপন মায়ের মতো ভাবে। প্রথম আশা বেগম মাহিমকে অনেক আদর করলো। যখন তার সন্তান মায়া হলো, তখন থেকে মাহিমকে অবহেলা করতে লাগলো। মাহিম সেটা খুব ভালো করে বুঝতে পারলো, কিন্তু সেটা উপরে প্রকাশ করলো না। এরপর থেকে মাহিমকে বিভিন্নভাবে অত্যাচার করতে লাগলো। এমনকি বেশিরভাগ সময় মাহিমকে তার বাবার সামনে গিয়ে খারাপ বানিয়ে দেয়। এটা ওটা নিয়ে মাহিম নিজের সকল কষ্ট সহ্য করেও এই বাড়িতে আছে। মাহিম নিচে নেমে কাজের মহিলার সাথে কাজ করতে লাগলো। মাঝে মাঝে কাজের মহিলার খুব মায়া হয় মাহিমের উপর, কিন্তু নিজের মালিকের দেওয়া কথা শুনে আর কিছু বলতে পারে না। মাহিম কাজের মহিলার সাথে কাজ করতে লাগলো। মহিলাটি মাহিমের দিকে তাকিয়ে দেখলো যে চোখ লাল হয়ে আছে। তাছাড়াও মাহিমের কেমন যেন লাগছে। কি হলো মাহিম, তুমি কি অসুস্থ? ও একটু গায়ে জ্বর এসেছে, তাছাড়া তেমন কিছু না। দেখি আমি। এটা বলে কাজের মহিলা মাহিমের কপালে হাত দিলে সাথে সাথে তিনি চমকে উঠল, কারণ মাহিমের শরীর প্রচণ্ড গরম। আরে তোমার শরীর তো অনেক গরম, তোমার তো প্রচন্ড জ্বর এসেছে। তুমি রুমে গিয়ে মেডিসিন খেয়ে নাও। রুমে তো মেডিসিন নেই। তাহলে তুমি এক কাজ করো, তোমার বাবাকে ফোন করে বলো ডাক্তার দিয়ে পাঠাতে। সেটার দরকার হবে না আন্টি, আমি এক্ষুনি ঠিক হয়ে যাব। কি বলো তুমি? এমন ঠিক হবে না, অনেক জ্বর, তুমি কিন্তু ফিট হয়ে যেতে পারো। আরে কিছুই হবে না। কাজের মহিলাটি মাহিমকে কাজ করতে নিষেধ করলো। মাহিম অনেক জোর করে তার কাজ করতে লাগলো, কারণ মাহিম ভালো করে জানে তার সৎমা যদি এসে দেখেন মাহিম কাজ করছে না, তাহলে তাকে অনেক বকা দিতে পারে, আর তার বাবার কাছে কোনো না কোনোভাবে খারাপ বানিয়ে ফেলতে পারে। মাহিম কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। কাজের মহিলা এটা দেখে চিৎকার করে আশাকে ডাকতে লাগলো। কাজের মহিলার চিৎকার শুনে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলো আশা। তিনি নিজের মেয়েকে রেডি করে দিতেছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু কাজের মহিলা ডাক শুনে তিনি দ্রুত নিচে নেমে আসলো। কি হলো, এত চিৎকার করছিস কেন? তোর কি গলা বেশি হয়ে গেছে? আসলে ম্যাডাম, আপনার ছেলে মাহিম মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গিয়েছে তো কি হয়েছে? মাথায় একটু পানি দে, তাহলে জ্ঞান ফিরে পাবে। ম্যাডাম, আপনার ছেলের শরীরে অনেক জ্বর, আমার মনে হয় তাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। প্রথমত মাহিম আমার ছেলে না, তাছাড়া ওর জন্য আমার স্বামী টাকা ইনকাম করে না। তার থেকে বরং তুই ওকে জ্ঞান ফিরিয়ে ওর রুমে দিয়ে আয়। এমন সময় সেখানে উপস্থিত হলো মায়া। মা, মাহিম ভাইয়ের কি হয়েছে? মায়া, তুমি রুমে যাও, মাহিমের কিছু হয়নি, তুমি খাবার টেবিলে বসো। না, তুমি আগে বলো আমার মাহিম ভাইয়ের কি হয়েছে। এটা বলে মায়া মাহিমের মাথার কাছে বসলো। তারপর মাহিমকে ডাকতে লাগলো। ভাইয়া, ভাইয়া, কি হয়েছে তোমার? তুমি চোখ খোলো,
দেখো তুমি কিন্তু চোখ না খুলে আমি কিন্তু কেঁদে দেব। মায়া মাহিমকে অনেক ডাকলো, কিন্তু তবুও মাহিম চোখ খুলো না। এটা দেখে মায়া কান্না করে দিল। আশা বেগম তো খুব রেগে গেল। রেগে গিয়ে সে নিজের মেয়ের হাত ধরে দাঁড় করালো। তোমাকে বলেছি না এর সাথে মিশবে না, তবু কেন ওর পাশে গিয়ে বসলে? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আশা মায়াকে রাগ করে সেখান থেকে তুলে নিয়ে যেতে লাগলো, কিন্তু মায়া কোনো মতে সেখান থেকে যেতে চাইল না। তবুও তাকে জোর করে নিয়ে গেল। আর আশা বেগম যাওয়ার সময় মহিলাকে বলে গেলেন, ওর রুমে নিয়ে গিয়ে একটু রেখে আয়, আর তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। আমি আমার মেয়েকে নিয়ে এখন স্কুলে বের হব। ঠিক আছে ম্যাম। আশা চলে গেলে মাহিমকে কোনো মতে ধরে তার রুমে নিয়ে গেল। ডাক্তারের কাছে তো নিয়ে যেতে পারবে না, এই জন্য কাজের মহিলাটি কিচেনে এসে বাটিতে জল ও তেনা নিয়ে আবার মাহিমের রুমে আসলো। তারপর তেনা ভিজে মাহিমের মাথায় জলপট্টি দিতে লাগলো। মাহিম তো শীতে প্রচুর কাঁপছে। মাহিমের দাদি 2 বছর হলো বিছানায় পড়ে আছে, তাই তিনি মাহিমের কোনো খোঁজ খবর নিতে পারে না। কাজের মহিলাটি খেতা জড়িয়ে দিল, তারপর জলপট্টি দিতে লাগলো। হঠাৎ নিচ থেকে আশা বেগম চিৎকার করে কাজের মহিলাকে ডাকতে লাগলো। মাহিমকে সেবা করতে করতে তিনি ভুলে গেছিলেন যে আশা বেগম তার একমাত্র মেয়ে মায়াকে স্কুলে নিয়ে যাবে। তিনি তাড়াতাড়ি নিচে নেমে আসে। কিরে, তুই আমার মেয়ের জন্য খাবার রেডি না করে ওই চাকর রুমে কি করছিস? আসলে ম্যাম, মাহিমের শরীরে অনেক জ্বর, তাই তার মাথায় একটু জলপটি দিতেছিলাম। তোরা তো দরদ দেখাতে হবে না, আর যদি বেশি দরদ দেখাস তাহলে তোকে কাজ থেকে বের করে দিব। না না, এটা করবেন না, আমি আর এমন করব না। গুড, এখন তাড়াতাড়ি গিয়ে নাস্তা নিয়ে আয়। কাজের মহিলা কিচেন থেকে নাস্তা নিয়ে এসে টেবিলের উপর রাখলো। আশা মায়াকে নাস্তা করিয়ে নিজেও নাস্তা করে নিল। তারপর তিনি মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। এদিকে কাজের মহিলা আশা বেগমকে চলে যেতে দেখে কিছু খাবার নিয়ে মাহিমের রুমে প্রবেশ করলো। তারপর মাহিমকে কিছু খাবার খাইয়ে দিল। ঘুমন্ত অবস্থায় মামা করে ডাকছে। 1 সপ্তাহ পর আশা পাশে ফিরে আসলো। 1 মাসের জন্য বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিল, আর আজ বাসে ফিরে এসেছে। আশা বাসায় আসার সাথে সাথেই মায়া ধরে তার বাবার কোলে উঠল। বাবা, তুমি আজ অনেক দিন পর আসলে। আমি তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে খুব মিস করেছি মাই প্রিন্সেস। তোমার আম্মু কোথায়? আম্মু তো রুমে। আর তোমার ভাইয়া? ভাইয়া তো নিজের রুমে শুয়ে আছে। ভাইয়ার তো আজ কয়েকদিন ধরে খুবই জ্বর, কমছেই না। কি বলো তুমি? তোমার আম্মু ডাক্তার দেখায়নি? আম্মু তো ভাইয়াকে। মায়া আর কিছু বলার আগেই আশা বেগম চলে আসলো। মায়াকে কিছু বলতে না দিয়ে তিনি নিজেই বলল, আরে তোমার তো আরো 15 দিন পর আসার কথা ছিল, আর চলে আসলে যে? কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম। আর তোমাকে সারপ্রাইজ দিব বলে তোমাকে কিছু জানাইনি। এখন বলো, মাহিমের জ্বর কিভাবে লাগলো? আর বলো না, সেদিন বৃষ্টি হয়েছিল আর তোমার ছেলে সারা রাত দিন ভিজেছে, এই জন্য জ্বর বেঁধে গেছে। তাই বলে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাবে না? হ্যাঁ, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এখন প্রায় সুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি মাহিমের রুম থেকে আসছি। আরে তুমি কেবল আসলে, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, পরে না হয় মাহিমের রুমে যেও। না, আমি এখনই আমার ছেলের রুমে যাচ্ছি। এটা বলে আশরাফ মায়াকে কোলে তুলে নিয়ে মাহিমের রুমের দিকে গেল। আশা বেগম তো খুব বিরক্ত হলো, সাথে কিছুটা রেগে গেল। আশরাফ মাহিমের রুমে ঢুকে দেখলো যে মাহিম ঘুমিয়ে আছে। আশরাফ এসে মাহিমের মাথার কাছে বসলো, তারপর মাথায় হাত বুলিয়ে দিল। এমন সময় মাহিম চোখ খুলে তাকিয়ে দেখলো যে তার সামনে তার বাবা বসে আছে। কখন আসলে তুমি বাবা? এই তো কিছু সময় আগে। কিন্তু তুই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিস কেন? তোর মা তোকে অনেক নিষেধ করছে তারপরেও? মাহিম বুঝে গেল যে তার বাবা বাড়িতে আসার সাথে সাথে তার মা তার বাবাকে মিথ্যা কথা বলেছে। বাবা, বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছে করছিল, এই জন্য ভাবছিলাম জ্বর ঠান্ডা লাগবে না, কিন্তু তাও লেগে গেছে। মেডিসিন ঠিক মতো খাচ্ছিস তো? হ্যাঁ বাবা, আমি মেডিসিন খাচ্ছি। তুমি তো অনেক জার্নি করে আসলে, এখন নিজের রুমে গিয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আশরাফ চলে গেল, কিন্তু মায়া মাহিমের রুমে থেকে গেল। ভাইয়া, তুমি সকালে কিছু খেয়েছো? এই পাগলি, খেয়েছি। তুমি কিন্তু তোমার বোনের কাছে মিথ্যা কথা বলছো। আরে খেয়েছি তো, কাজের মাসি আমাকে খাবার দিয়ে গেছে। এটা বলে মায়া নিজের কাছে থাকা বিস্কিটের প্যাকেট মাহিমের কাছে দিল। এটা তোমার কাছে রাখো, যখন তোমার খিদে লাগবে এটা খেয়ে নিও। আরে পাগলি বোন, এটা লাগবে না, আমার খিদে লাগবে না, তুই নিয়ে যা। আমি তোমাকে যেটা বললাম সেটা করো, না হলে কিন্তু আমি খুব রেগে যাবো। মাহিম নিজের বোনের মিছের রাগ দেখে মুচকি হাসলো, তারপর বিস্কিটের প্যাকেট নিয়ে মাথার কাছে রেখে দিল। এবার খুশি তো? হে ভাইয়া, খুব খুশি।
এটা বলে মায়া মাহিমের কপালে একটা চুমু এঁকে দিল, তারপর মাথায় কিছু সময় হাত বুলিয়ে দিল। রাতে ডিনার টেবিলে বসে আছে মাহিম ও তার মা বাবা ও বোন। কাজের মাসি সবাইকে খেতে দিচ্ছে। এমন সময় আশরাফ মাহিমকে প্রশ্ন করলো, মাহিম, তোমার পড়াশোনা কেমন চলছে? অনেক ভালো চলছে বাবা, কিন্তু আমার একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপ দিয়ে কি হবে মাহিম? আসলে বাবা, তুমি জানোই তো আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আর এখন আমার কম্পিউটার শেখার প্রয়োজন, তাই ল্যাপটপ প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, কাল আমার সাথে যেয়ে তোর পছন্দের মতো ল্যাপটপ নিয়ে আসিস। ঠিক আছে বাবা। বলছিলাম যে মাহিম তো এখনো এসএসসি পাস করতে পারলো না, এখনই ল্যাপটপ কিনে দিলে কি হবে? আরে আশা, মাহিম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে তো এখনই তার ল্যাপটপের প্রয়োজন হবে। কত প্রয়োজনীয় কাজ। আশা বেগম মাহিমের দিকে চোখ গরম করে তাকালো। এটা দেখে মাথা নিচু করে নিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। তুমি রুমে গিয়ে ঘুমাও, আমি দেখে আসি মাহিম ঘুমিয়ে আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আশরাফ চৌধুরী মায়াকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে গেল। আর আশা বেগম মাহিমের রুমে আসলো। তিনি মাহিমের রুমে এসে দেখলো যে মাহিম বই নিয়ে পড়াশোনা করছে। মাহিম তার মাকে আশা দেখে জিজ্ঞেস করলো, আরে আম্মু, তুমি এখানে? কিছু লাগবে? তুই কাল সকালে তোর বাবাকে বলবি যে তোর ল্যাপটপ লাগবে না। কি বলো আম্মু? আমার তো খুব প্রয়োজন ল্যাপটপ। দেখ ফকিন্নির বাচ্চা, টাকা কি তোর জন্য কামাচ্ছে? টাকা রোজগার করে দেখ কতটা পরিশ্রম করতে হয়। খালি তো বসে বসে খাবি, টাকা ইনকাম করার কষ্ট তুই বুঝবি কি করে? তোকে আমি যেটা বললাম সেটাই করবি। কাল সকাল হলেই তোর আব্বুকে বলবি যে তোর ল্যাপটপ লাগবে না। মনে থাকবে তো, নাকি পানিশমেন্টের ব্যবস্থা করা লাগবে? না না আম্মু, ঠিক আছে, তুমি রুমে গিয়ে ঘুমাও, আর আমি কাল সকাল হলে আব্বুকে বলবো যে আমার ল্যাপটপ লাগবে না। গুড। এটা যদি না করিস তাহলে তোর খবর যে কি করব বুঝতে পারছিস না। আশা মাহিমকে রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। তিনি চলে যাওয়ার পর মাহিমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মাহিম ভাবতে পারে না যে তার নতুন মা দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। যতটা দিন যাচ্ছে তার আসল রূপ বেরিয়ে আসছে। মাহিম জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। দূর আকাশে খুব বড় একটি নক্ষত্র দেখা গেল। যখনই মন খারাপ হয় তখন মাহিম নক্ষত্রের দিকে তাকিয়ে থাকে এবং যত মনের কথা থাকে সব আকাশে ঠিক তাকিয়ে বলে। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। হে আল্লাহ, তুমি কেন আমার মাকে আমার থেকে কেড়ে নিয়ে গেলে? আমি তো বুঝতে পারিনি যে সৎ মা এতটা খারাপ হয়। তুমি কেন আমার আম্মুকে নিয়ে গেলে? তার সাথে আমাকেও নিয়ে যেতে। আস্তে আস্তে এমন রূপ আমি আর দেখতে পাচ্ছি না। মাহিম এক এক করে সবকিছু আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সব কষ্ট বলতে লাগলো। এতে মাহিমে কিছুটা হলেও হালকা লাগে। ঢাকা শহরের নামকরা একজন বিজনেসম্যান রবিউল চৌধুরী। আজ তার মেয়ের বার্থডে। সব নামি দামি লোকজন তার মেয়ের বার্থডেতে এসেছে। এক এক করে সবাই বার্থডে পার্টিতে উপস্থিত হলো। সবাই চলে আসে। রেহনা বেগম নিজের মেয়েকে ডাকলো, বৃষ্টি মামনি আসো, কেক কাটতে হবে, সবাই চলে এসেছে। এছাড়াও 12টা বাজতে চললো। আচ্ছা ঠিক আছে মামনি, আমি এখন আসছি। বৃষ্টি আজ লাল কালারের একটি লেহেঙ্গা পরেছে, ম্যাচিং করে হালকা টুটে লিপস্টিক, মুখে হালকা মেকআপ। এতে যে বৃষ্টিকে এতটা সৌন্দর্য করে তুলেছে যে সেটা বলার বাহিরে। কোনো পুরুষ বৃষ্টির দিকে যদি ভালো নজরে তাকায় তাহলে সে নিতান্তই বলবে যে বৃষ্টি হচ্ছে মানুষরূপী একটা পরী। সে যাই হোক, বৃষ্টি তার মা বাবার কাছে আসলো। বৃষ্টি তার মা বাবার হাত ধরে কেক কাটলো। এরপর কেকের এক টুকরো তুলে নিজের মা বাবাকে খাইয়ে দিল। এক এক করে বৃষ্টি তার সকল পার্টি দেওয়ার লোকেদেরকে কেক খাইয়ে দিল। এরপর শুরু হলো আসল অনুষ্ঠান। বিভিন্ন গান বাজনা বাজতে লাগলো। বৃষ্টি তার বন্ধু বান্ধবীদের সাথে এসে আড্ডা দিচ্ছে। পরের দিন সকালে মাহিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজকে তার শরীর সম্পূর্ণ সুস্থ লাগছে। ফ্রেশ হয়ে বাইরে গার্ডেনে একটু হাঁটাহাঁটি করলো। তার বাবা যতদিন বাড়িতে আছে ততদিন মাহিমের সাথে তার সৎমা সামনে সামনে খারাপ ব্যবহার না করলেও তার বাবার আড়ালে খুবই খারাপ ব্যবহার করে। এমনকি অনেক সময় তার বাবার সামনে মাহিমকে খারাপ বানানোর চেষ্টাও করে। সকালে সবাই নাস্তার টেবিলে বসে আছে। আশরাফ অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে এসেছে। মাহিম, নাস্তা করে গিয়ে রেডি হয়ে নেবে। যাওয়ার পথে তোমার ল্যাপটপ কিনবো। না বাবা, আর লাগবে না আমার ল্যাপটপ। রাতে ভেবে দেখলাম যে এখনো তো আমি মাধ্যমিক পাশ করিনি, তাই ল্যাপটপ লাগবে না। কি যে বলো তুমি! গতরাতে আমি তোমার শিক্ষকের সাথে কথা বলে শুনেছি তোমার ইমার্জেন্সি একটা ল্যাপটপ লাগবে। তাছাড়া তোমার সকল বন্ধুরা বলে ল্যাপটপ কিনে ফেলেছে, আর তুমি এখনো আমাকে জানাওনি। আসলে বাবা, আমার ল্যাপটপ না হলেও চলবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, তুমি রেডি হয়ে নিবে।
কিন্তু কোনো কিন্তু না, যেটা বললাম সেটা করো। দেখেছো, তোমাকে বলছিলাম না তোমার ছেলের দিন দিন কেমন উগ্র হয়ে যাচ্ছে, মুখে মুখে শুধু কথা বলে। আশার কথা শুনে মাহিম তার মায়ের দিকে তাকালো। আশরাফ নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আবার মাহিমের দিকে তাকালো। তোমার বাবা যেটা বলেছে সেটাই করো, মুখে মুখে এত কথা বলো কেন? দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছ মাহিম। আশা বেগমের কথা শুনে মাহিম বেশ অবাক হলো। সে খুব ভালো করে বুঝতে পারছে যে তিনি তার বাবার সামনে ভালো হতে চাইছেন। সবাই নাস্তা করে নিল। মাহিম রেডি হয়ে তার বাবার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। আশরাফ সাহেব নিজের অফিসের কাজগুলো ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে নিউ মার্কেটে চলে আসলো। তারপর খুব দামি একটি ল্যাপটপ মাহিমকে কিনে দিল। তারপর তিনি মাহিমকে একটি গাড়িতে তুলে দিল। মাহিম নিজের বাসায় চলে আসলো। মাহিম বাড়িতে এসে নিজের ল্যাপটপ নিয়ে সেটিংগুলো ঠিক করতেছিল। এমন সময় তার রুমে আশা বেগম প্রবেশ করলো। তিনি এইমাত্র মায়েকে স্কুলে নামিয়ে দিয়ে বাসে ফিরেছে। আর বাসে ফিরে তিনি মাহিমের রুমে চলে এসেছেন। দেখি নবাবজাদা কত টাকা নষ্ট করে আসলো। মাহিমের তার মায়ের কথা শুনে কিছু বলল না, কিন্তু মাহিম মা চিৎকার করে উঠল, ওরে মা রে, হারামজাদা করেছে কি? দেখে তো মনে হচ্ছে অনেক দামি ল্যাপটপ। আল্লাহ জানে কত টাকা নষ্ট করে এসেছিস। বাবাকে দেখলে এটা ওটা কিনতে মন বলে। আসলে আম্মু, আব্বুই আমাকে একটা পছন্দ করে দিয়েছে, আমি তো এটা নিতে চাইনি। এটা ওটা বলে নিজের বাবাকে ফাঁসিয়ে দামি ল্যাপটপ কিনে এখন বেশি ভাবনিস। তুমি ভুল বুঝছো মা। হ্যাঁ, আমি তো সবসময় ভুল বুঝি, আর যত সঠিক তুই বুঝিস। এখন বেশি বকবক না করে নিচে গিয়ে খাবারের থালা বাসনগুলো পরিষ্কার কর। কিন্তু মা, আমার একটু দরকারি কাজ আছে, কাজটি শেষ করে আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। তোর কাজ রেখে আগে আমার কাজ কর, তাহলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি ল্যাপটপ বন্ধ করে আসছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। আশা বেগম মাহিমের রুম থেকে চলে গেল। আর মাহিম নিজের ল্যাপটপ বন্ধ করে নিচে এসে বাড়ির কাজগুলো করতে লাগলো। তারপর আজ কয়েকদিন পর মাহিম তার স্কুলে এসেছে। স্কুলটি হলো তার জেলার ভিতর সব থেকে বড় বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে মাহিম 10ম শ্রেণীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ক্লাসে টপ স্টুডেন্ট হলো মাহিম। কম্পিউটার নিয়ে এত বুঝে যে স্যারেরা পর্যন্ত তার প্রশংসা করে। মাহিম এত দ্রুত কম্পিউটার বিষয় বুঝতে পারে যে মনে হবে সে কোনো বড় একজন ব্যক্তি যে কম্পিউটার বিষয়ে খুবই দক্ষ। মাহিমের বন্ধুরা এটা ভেবে খুব অবাক হয় যে মাহিমের কম্পিউটার বা ল্যাপটপ না থাকা সত্ত্বেও স্কুল থেকে শুধু একটু প্র্যাকটিস করে এতে মাহিম কম্পিউটার চালানোতে স্কুলের ফার্স্ট বয়। মাহিম নিজের ল্যাপটপ নিয়ে নিজের স্কুলে আসলো। স্কুলে এসে দেখলো যে তার বন্ধুরা মাঠে বসে গল্প করছে। মাহিম তাদের কাছে আসলো। কিরে, কেমন আছিস তোরা? 4 জন গল্প করতেছিল। এমন সময় মাহিম তাদের মাঝে আসলো। মাহিমের কণ্ঠ শুনে সবাই তার দিকে তাকালো। তারা এমনভাবে তাকিয়ে আছে যেন তারা ভূত দেখছে। কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই, আমরা কোনো ভূত দেখতেছি না তো, নাকি আমরা মাহিকে দেখতে পারছি? একটু দাঁড়া, আমি বুঝিয়ে দিচ্ছি যে তোরা মহিমাকে দেখছিস না, মহিমার ভূতকে দেখছিস। এটা বলে সবাইকে খুব জোরে চিমটি কাটলো। এটা দেখে সবাই চিৎকার করে উঠলো। আরে ভাই, এত জোরে কেউ চিমটি কাটে? আমার তো জ্বালা করছে খুব। মাহিমের এক বান্ধবী যার নাম জান্নাত, সে বলল, তোরাই তো বললি যে মহিমা না, মহিমার ভূত আছে, বিশ্বাস করতে পারছিস না, তাই আমি একটু বিশ্বাস করিয়ে দিলাম। সে যাই হোক, তুই এতদিন আসিস না কেন? কোথায় ছিলি? তোর মা এখনো তোর উপর অত্যাচার করছে? মায়ের কথা বাদ দে, এমনিতেই একটু অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। কেন, কি হচ্ছে তোর? তুই আমাকে ফোন দিয়ে জানাসনি কেন? রুহি বলল, আরে সেটার কথা বাদ দে, তোদের তো আসল কথাই বলা হয়নি। গতকাল আমি আব্বুর সাথে গিয়ে নতুন একটা ল্যাপটপ কিনেছি। তাই নাকি? শেষ পর্যন্ত তাহলে তুইও কম্পিউটার কিনে ফেল, এটাই ভালো হয়েছে। তো দেখি কি ল্যাপটপ কিনলে? মাহিম নিজের ল্যাপটপ বের করে তার বন্ধুদের দেখালো। তার বন্ধুরা দেখে খুবই অবাক, কিন্তু এখানে অবাক হওয়ার কিছুই নেই। মাহিমের বাবা একজন বিজনেসম্যান, তাই এত দামি ল্যাপটপ তার জন্য কিনা কোনো ব্যাপারই না। তার এটা ভেবে অবাক হচ্ছে যে তার মা তাকে এত দামি ল্যাপটপ কিনতে দিল। মাহিমের বন্ধুরা সবাই জানে যে তার সৎমা মাহিমের উপর কতটা অত্যাচার করে। তোর মা এত দামি ল্যাপটপ তোকে কিনে দিল, তোকে কিছু বললো না? কি বলা বাদ রাখেনি, তাই বল। তোরা তো জানিস তিনি আমার সাথে কেমন আচরণ করে, সৎমাগুলো এমনই হয়। আচ্ছা, এসব কথা বাদ যাক, এখন ক্লাসে চল। তোরা তো কয়েকদিন ক্লাস করে আমার থেকে অনেকটাই এগিয়ে গিয়েছিস। এখন চল, আমি ক্লাস একটু করি, না হলে অনেক পিছিয়ে যাব। আরে ভাই, একটু শিখতে পারবো, তবু তো ধারে কাছে যেতে পারবো না।
কারণ আমরা যা পারি না সেগুলো তুই সব পারিস, আর তুই যেগুলো পারিস সেটা আবার শিখতে 2 বছর লেগে যাবে। আমাকে আর পাম দিতে হবে না, এখন ক্লাসে চল। মাহিম আর তার বন্ধুরা ক্লাসে যেতে লাগলো। মাহিমের 2 বন্ধু নাফিস আর নিয়াম, তার 2 বান্ধবী জান্নাত আর রুহি। প্রাইমারি লেভেল থেকে তাদের সাথে বন্ধুত্ব। আজ পর্যন্ত তাদের বন্ধুত্বের মাঝে কোনো ফাটল হয়নি। আশরাফ খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরে আসলো। নিজের স্বামীকে অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে আশা বেগম তার কাছে এগিয়ে গেল। কি হলো, তুমি আর এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? কি কাজ, কি হয়ে গেছে? আরে আশা, কাজ শেষ হয়নি, ফাইল আর টাকা বাড়িতে রেখে গেছে, সেগুলো নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। আশা বেগম নিজের রুমে গেল। সেখানে একটি লাল ফাইল পেল, কোনো টাকা দেখলো না। এটা দেখে তিনি বেশ অবাক হলো এবং তাড়াতাড়ি নিচে ফিরে আসলো। আশা বেগমের কথা শুনে আশরাফ চিৎকার করে উঠল। কি? আশরাফ সাহেব বাড়িতে এসেছেন দরকারি একটা কাগজ ও টাকা নিতে। আশরাফের কথা শুনে আশা বেগম নিজেদের রুমে গিয়ে আলমারি থেকে ফাইল পেলেও কোনো টাকা পেল না। তিনি লাল ফাইল বের করে সামনে আসলো। কি হলো, তুমি শুধু লাল ফাইল নিয়ে আসলে কেন? আমি তো সেখানে লাল ফাইল দেখলাম, সেখানে তো কোনো টাকা ছিল না। টাকা নেই মানে? আমি সেখানে 2 লক্ষ টাকা রেখেছিলাম, আর সেটা গতকালকেই রেখেছি। তুমি কি কোথাও খরচ করে ফেলেছো? তুমি আমাকে কোনোদিন দেখেছো যে আমি তোমাকে না বলে টাকা খরচ করব? সেটাও ঠিক, তাহলে টাকা কে নিল? তুমি মনে হয় টাকা ভুল করে রাস্তায় হারিয়ে এসেছো। না আশা, আমার স্পষ্ট মনে আছে যে আমি টাকা আলমারিতে রেখেছিলাম। তাহলে কি টাকাগুলো মাহিম নিয়েছে? কি বলছো আশা? একটু বুঝে শুনে বলবে তো, আমাকে না বললে টাকা কেন নিবে? আসলে তুমি খারাপ ভেবে নিও না। আমি আজ সকালে তুমি চলে যাওয়ার পর মাহিমকে বলেছিলাম আলমারি থেকে একটা পোশাক বের করে নিয়ে আনতে, আর তখনই হয়তো মাহিম। মুখ সামলে কথা বলো, মাহিম কখনো এই কাজ করতেই পারে না। তুমি যাই বলো না কেন, আমার তো মাহিমের উপরে সন্দেহ হচ্ছে। কতগুলো টাকা দেখে হয়তো মাহিমের লোভ হয়েছে। ব্যাস, আর একটা কথা শুনতে চাই না। এতগুলো টাকা দেখে যে কারো লোভ লেগে যেতে পারে। তার থেকে তুমি বরং মাহিমের ঘর চেক করে দেখো। মাহিমের ঘর চেক করা লাগবে না, আমার পুরো বিশ্বাস আছে আমার ছেলে এমন কাজ করতেই পারে না। আমারও তো বিশ্বাস আছে, কিন্তু তবু একবার চেক করে দেখা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলো। আশা বেগম মাহিমের রুমের দিকে গেল। মাহিমের রুমে গিয়ে আশরাফ মাহিমের পরের টেবিলে দেখলো। পরের টেবিলের বইয়ের এক সাইডে একটা কাগজের মতো কিছু দেখতে পেল। আশরাফ সেটা হাতে নিয়ে খুলে যেটা দেখল, সে কখনো সেটা ভাবতে পারেনি, কারণ সেই কাগজের মতো ছিল তার 2 লক্ষ টাকা। আশরাফের আড়ালে আশা বেগম মুচকি হাসলো, তারপর তার কাছে এগিয়ে আসলো। দেখলে তো তোমার ছেলে দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে, আজকাল টাকাও চুরি করছে। আমি ভাবতে পারছি না আমার আদরের ছেলে দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার ছেলে কোনো খারাপ কিছুর পাল্লায় পড়েছে, আর এখন থেকে শাসন না করলে দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাবে। আশা বেগম আশরাফের মনে মাহিমের নামে যতটুকু পারে বেশ ঢুকাতে লাগলো। মাহিমের নামে এত খারাপ কথা শুনে আশরাফ প্রচণ্ড রেগে গেল এবং সে অফিসে না গিয়ে বাড়িতে অপেক্ষা করতে লাগলো মাহিমের আসার জন্য। মাহিম পরপর সবগুলো ক্লাস করলো, তারপর তার বন্ধুদের সাথে বেরিয়ে আসলো। দোস্ত চল, আজ আমরা ঘুরতে যাই, অনেকদিন হলো একসাথে ঘোরাঘুরি হয় না। না রে দোস্ত, আজকে আর কোথাও যাব না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আজকে আমাকে বাসায় যেতে হবে। আরে ভাই, আর 1 সপ্তাহ পর স্কুল আসলি, আজ সুযোগ পেয়েছিস, চল আমরা ঘুরতে যাই। তোরা তো জানিস আমার যদি একটু লেট হয় তাহলে আমার মা আমার কি অবস্থা করবে। সেটা তো খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, আজ তুই বাসায় যা, অন্য কোনো দিন ক্লাস ফাঁকিয়ে দিয়ে ঘুরতে যাবো আগের মতো। এই কথাটা নাফিস একদম ঠিক বলেছে। আমি বাসায় যাচ্ছি, আর তোরা নিব্বা ঘুরতে যা। দেখ মাহিম, ভালো হচ্ছে না কিন্তু। কেন? তোরা যখন প্রেম করিস তখন কিছু হয় না, আর আমি বললেই দোষ? এখন আমাদের পেছনে না লেগে তুই বাসায় যা। ওকে। বন্ধু বান্ধবীদের থেকে বিদায় নিয়ে নিজের বাসার দিকে গেল। ড্রয়িং রুমে বসে আছে আশরাফ, তিনি প্রচণ্ড রেগে আছেন এবং তার পাশে দাঁড়িয়ে আছে আশা। সে একের পর এক মাহিমের নামে নালিশ করে যাচ্ছে। অনেক কষ্ট পাবে বলে আমি তোমাকে এখনো পর্যন্ত বলিনি। মাহিমকে আমি একদিন টাকা আর দেইনি বলে সে আমার দিকে এমনভাবে রুখে এসেছিল যেন সে আমাকে মারবে। আবার মাঝে মাঝে আমার ওপর খুব চিৎকার করতো। আমি তোমাকে বলে দেব বলে ভয় দেখালে সে আমাকে মারার ভয় দেখাতো। তুমি আমাকে এইসব আগে বলনি কেন? তুমি বলনি বলে আজ ওর এত সাহস বেড়ে যাচ্ছে। মাহিম তো আমার নিজের ছেলে, আমি চাইনি যে তুমি ওকে
মারো বা গালাগালি দিও। আজ হারামের বাচ্চা বাড়িতে আসুক, তারপর ওর একদিন কি আমার একদিন। তুমি রাগের মাথায় এমন কিছু করো না যাতে পরে আফসোস করতে হয়। মাহিমকে তুমি ভালো মতন বুঝিও। না না, আজকে ওর একদিন কি আমার একদিন। ওর সাহস হলো কি করে তোমার সাথে খারাপ ব্যবহার করার? মাহিম যখন বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছিল তখন ভিতর থেকে তার বাবা মার কথা শুনতে পেল। মাহিম বুঝতে পারল যে তার সৎমা তার বাবার কানে বিষ ঢেলেছে। আজ তার পরিমাণ খুবই বেশি, সে ভালো করে বুঝতে পারল। মাহিম কথাগুলো শুনো বাড়ির ভিতরে প্রবেশ করলো। মাহিমকে দেখে আশরাফ চিৎকার করে তাকে ডাকলো। নিজের বাবার চিৎকার শুনে মাহিম সেখানে দাঁড়িয়ে গেল। আশরাফ সোফা থেকে উঠে মাহিমের কাছে গেল, গিয়ে কোনো কথা ছাড়াই মাহিমকে পরপর কয়েকটি থাপ্পড় মারল। থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে মাহিমের মাথা চক্কতি উঠল। মাহিমের গাল দুটো লাল হয়ে গেছে। গালে হাত দিয়ে মাহিম দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। মাহিমের গাল দুটো প্রচণ্ড ব্যথা করছে। আব্বু, তুমি আমাকে মারলে? এটা বলো আর সাথে সাথে মাহিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দিনকে দিন তোমার যে অধপতন হচ্ছে, তোমাকে শাসন না করলে তুমি আরো বেহায়া হয়ে যাবে। আমি কি করেছি আব্বু যে তুমি আমাকে মারলে? তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করো? টাকা না দিলে তার গায়ে হাত তুলতে যাও কেন? নিজের বাবার মুখে এমন অপ্রত্যাশিত কথা শুনে মাহিম অবাক হয়ে গেল। মাহিম অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারল যে তার সৎমা তার বাবার কানে টাকা নিয়ে কিছু বলেছে। তুমি কোন কারণে আমার ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করেছিলে? আমি তোমার ঘর থেকে 2 লক্ষ টাকা চুরি করব কেন আব্বু? আমি কোনো টাকা চুরি করিনি। আবার মিথ্যা কথা কেন বলছো? আমি নিজে তোমার ঘর তল্লাশি করে এই 2 লক্ষ টাকার বান্ডেল পেয়েছি, যেটা আমার আলমারি থেকে হারিয়ে গিয়েছিল। বলে টাকার বান্ডিল দুটো মাহিমের মুখের উপর ছুঁড়ে মারল। মাহিম সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। তোর যদি টাকাই লাগে তবে আমাকে বলতি, তুই কেন আমাকে না বলে আলমারি থেকে টাকা চুরি করতে গেলি? বিশ্বাস করো আব্বু, আমি কোনো টাকা চুরি করিনি। মাহিম, তুমি তোমার বাবার মুখে মুখে এত কথা বলছো কেন? মা, আমি টাকা চুরি করিনি, তাহলে কেন? মাহিমকে কথা বলতে না দিয়ে তিনি আরো দুটো চর বসিয়ে দিল। আশরাফ বেগম দেখলো যে তার কাজ হয়ে গেছে, তাই ভালো সাজার জন্য আশরাফকে বাধা দিল। হয়েছে, আর ছেলেকে মারতে হবে না। এই বয়সে এমন একটু হয়, তাই বলে তুমি নিজের ছেলেকে এত মারবে? তোমার ছেলেকে বলি দিও সে যেন ভালো হয়ে যায়, না হলে পরের বার খুব খারাপ হয়ে যাবে। এটা বলে আশরাফ বাড়ি থেকে বেরিয়ে গেল। আর আশরাফ বেগম মাহিমের সামনে মুখ বাঁকিয়ে চলে গেল। মাহিম মনের ব্যথা নিয়ে নিজের রুমে চলে গেল। কাজের মহিলাটিও বুঝলো যে এসব কিছু তার মালিকিনী সাজানো নাটক ছিল। তারপর নিজের বাবার হাতে থাপ্পড় খেয়ে মাহিম নিজের রুমে এসেছে। ব্যাগ রেখে সে জানালা খুলে দিল। সাথে সাথে জানাল দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করলো। এতে মাহিমের শরীরটা শিউরে উঠল। মাহিম প্রতিদিনের মতো আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের মনের সকল ঘটনা বলতে লাগলো। আল্লাহ, তুমি আমাকে এই কষ্টের পৃথিবীতে কেন রেখেছ? আমার মায়ের মতো তুমি আমাকেও নিয়ে যাও তোমার কাছে। আমার আর এসব সহ্য হচ্ছে না। নিজের বাবার কাছে এমন খারাপ ছেলে হয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। মাহিম এক এক করে তার মনের কথা বলতে লাগলো। এমন সময় সেই রুমে আশরাফ বেগম প্রবেশ করলো। এত সহজে তোর নিস্তার নেই, কিন্তু হ্যাঁ, আমি তোকে নিস্তার দিতে পারি যদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাস। আমি এই বাড়ি ছেড়ে কখনো যাব না, কারণ এই বাড়িতে আমার সকল স্মৃতি জড়িয়ে আছে। তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে তুই হাড়ে হাড়ে বুঝতে পারবি আমি কি জিনিস। এবার মাহিম তার মায়ের পায়ের কাছে এসে বসে পড়ল। আমি কি অন্যায় করেছি আম্মু? তুমি কেন আর আমাকে আগের মতো ভালোবাসো না? আমি কি অন্যায় করেছি যে তুমি একের পর এক আমাকে শাস্তি দিয়েই যাচ্ছ? তুমি আমাকে যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব, কিন্তু আমার আব্বুর সামনে আমাকে খারাপ বানাবেন না প্লিজ। তুই একটাই অন্যায় করেছিস, আর সেটা হলো তোর মায়ের সাথে তুই মরিসনি। তুই যদি মরে যেতিস তাহলে আমার রাস্তায় একদম ক্লিয়ার হয়ে যেত। তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, কারণ সকল সম্পত্তি আমার মেয়ের নামে করতে চাই। তুমি চাইলে আমি সব সম্পত্তি মায়ের নামে লিখে দেব, তবু আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দাও। আমাকে সেটা তো বললে তো আর মানবো না। ভালো ভালোই বলছি, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, না হলে এর থেকেও খারাপ অবস্থা করব তোর। তখন দেখবি তোর বাবা তোকে নিজে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার যতই কষ্ট হোক না কেন আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, প্লিজ তুমি আমার সাথে এমন কইরো না। ভালোবাসা মাই ফুড। এটা বলে আশা বেগম রুম থেকে বেরিয়ে গেল। মাহিম বসা অবস্থায় মাথা নিচু করে কান্না করতে লাগলো।
এক সপ্তাহ পর মাহিমের বাবা মাহিমের সাথে তেমন আর আগের মতো কথা বলে না। মাহিম অনেকবার নিজের বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু পায়নি। প্রতিবারই মাহিমের পাশ কাটিয়ে চলে গেছে। এই সব কিছু মাহিম কোনোভাবে সহ্য করতে পারছে না। মাহিম অনেকবার নিজের বাবার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু প্রতিবারই তিনি মাহিমকে এড়িয়ে চলেছেন। মাহিম নিজের রুমে মন খারাপ করে বসেছিল। এমন সময় সেখানে আবার আশা বেগম উপস্থিত হলো। এইভাবে বাড়িতে বসে না থেকে কিছু কাজ করলে তো পারিস। আম্মু, আমি এইমাত্র বাড়ির সব কাজ করে এখানে আসলাম। যে না আবার এতটুকু কাজ করিস, আবার অনেক কাজ বলিস। সে যাই হোক, তোকে আরও একই কাজ করে দিতে হবে। কি কাজ করে দিতে হবে আম্মু? আজ আমার ভাইয়ের মেয়ে আসবে, তাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে হবে তোকে। তুমি গাড়ি পাঠিয়ে দিলেই তো হয়। গাড়ি ড্রাইভার নেই, তাই তোকে যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, কখন যেতে হবে আম্মু? এই তো বিকাল 4টায়। তুই ঠিক টাইমে পৌঁছে যাস, না হলে জেসে অনেক রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সঠিক টাইমে চলে আসব, কিন্তু তাকে আমি চিনব কিভাবে? এই দেখ, তোকে এমন দেখতে। আশা বেগম নিজের ফোনে জেসির ছবি বের করে দেখালো। জেসি দেখতে অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করা অসম্ভব। মাইম দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিল। হঠাৎ পানি এসে পড়ে, এটা দেখে ঘুম থেকে উঠে পড়ে। কি হলো আম্মু, তুমি এই অসময়ে আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? নবাব দাদা, তুই কি ভুলে গেছিস 4টার সময় তোর কোথায় যাওয়ার কথা ছিল? এত সময় মনে হয় আমার ভাইয়ের মেয়ে চলে এসেছে, আর তুই এখনো পড়ে পড়ে এখানে ঘুমাচ্ছিস? সরি মা, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো সরি নিকুচি করেছি, তাড়াতাড়ি নিয়ে যা গাড়ি। ঠিক আছে মা। মাইম তাড়াতাড়ি নিজের পোশাক পাল্টিয়ে বাড়ির গাড়ি নিয়ে রওনা দিল বাস স্ট্যান্ডের দিকে। আধা ঘন্টা পর বাস টার্মিনালে চলে আসলো। মাইম অপেক্ষা করতে লাগলো কখন তার মামার মেয়ে আসবে। জেসি আজকে প্রথম এই কুষ্টিয়া শহরে আসছে, আগে কখনো এখানে আসেনি, তাই আশপাশে চিনে না। সে বাস থেকে নেমে আসে, পাশে ঘুরতে লাগলো যে তাকে কেউ নিতে এসেছে নাকি। মাইম গাড়ির সামনে দাঁড়িয়ে মেয়েটির জন্য অপেক্ষা করতেছিল। এমন সময় তাকিয়ে দেখলো যে জিন্স প্যান্ট এবং ফ্রক পরা একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মাইম তাকে দেখে চিনে ফেল। মাইম তার কাছে এগিয়ে আসলো। আপনি জেসি? হ্যাঁ, আমি জেসি, কিন্তু তুই কে আর আমার নাম জানলি কি করে? আসলে আমি তোমাকে নিতে এসেছি, আম্মু তোমাকে নিতে আমাকে পাঠিয়েছে। তার মানে তুই মাহিম? জি। ছোট লোকের বাচ্চা, আমাকে নিতে আসতে এত সময় লাগে? কখন থেকে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর তুই আমাকে তুমি করে কেন বলছিস? আপনি করে বলবি। আর যদি কখনো নাম ধরে রেখেছিস তাহলে তোর খবর করে ছাড়বো। ঠিক আছে, আপনি গাড়িতে বসুন। এটা বলে মাইম নিজের গাড়িতে উঠে বসলো, কিন্তু জেসি সেখানে দাঁড়িয়ে রইল। এটা দেখে বুঝতে পারলো না কেন সে ওখানে দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ছোট লোকের বাচ্চা, আমার পোশাকের ব্যাগ গাড়িতে কে তুলবে? সরি, আপনি গাড়িতে উঠুন, আমি পোশাকের ব্যাগ তুলে দিচ্ছি। এটা বলে মাইম আবার গাড়ি থেকে নামলো। জেসি গাড়িতে উঠে বসলো। মাইম পোশাকের ব্যাগ গাড়ির ডিকিতে তুলে রাখলো, তারপর আবার গাড়ি চালানো শুরু করলো। আধা ঘন্টা পর সে বাড়িতে এসে পৌঁছালো। গাড়ি বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে আশা বেগম বাড়ির বাইরে ফিরিয়ে আসলো, তার সাথে মায়া। গাড়ি থেকে জেসি ও মাহিম নামলো। মাহিম বাড়ির ভিতরে প্রবেশ করতে গেলে তার মা বলল, কিরে, বাড়ির ভিতর কেন যাচ্ছিস? পোশাকের ব্যাগকে নিয়ে যাবে। ছোট লোকের বাচ্চা, আমার ব্যাগ না নিয়ে তুই চলে যাচ্ছিস কেন? আবার কি চর খাবি? মাইম তাদের কথা শুনে আবার গাড়ির কাছে ফিরে আসে এবং ডিকি থেকে পোশাকের ব্যাগ বের করলো এবং বাড়ির ভিতর চলে আসলো। কেমন আছো ফুফু? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এটা আমার পুচকু বোন? এটা বলে জেসি মায়াকে দেখে এগিয়ে গেল, কিন্তু মায়া তার কোলে না উঠে সেখান থেকে চলে গেল। কি হলো ফুফু, ও এমন চলে গেল কেন? ওর কথা তুই বাদ দে, অনেক দূর থেকে এসেছিস, এখন চল গিয়ে ফ্রেশ হয়ে নিবি। ঠিক আছে ফুপি। আশা বেগম জেসির জন্য একটি রুম দেখিয়ে দিল। মাহিমের বাবা বাড়িতে নেই। মাহিম ব্যাগগুলো নিয়ে এসে ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে গেছে। এটা দেখে জেসি খুব রেগে গেল। তাড়াতাড়ি ওই ছাগলটাকে দিয়ে আমার ব্যাগ রুমে পাঠিয়ে দাও। ফ্রেশ হয়ে নে, আমি উপরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। জেসি ফ্রেশ হয়ে নিল। আশা বেগম মাহিমকে বলে জেসির ব্যাগ তার রুমে রেখে আসতে বলে। মাহিম তো বাধ্য ছেলের মতো তার মায়ের কথা অনুযায়ী কাজটি করলো। মাহিম এখন এই বাড়িতে চাকর বলা চলে। মাহিম যখন সেই রুমে গেল তখন জেসি রুমে ছিল না। এটা মাহিমের জন্য ভালো হয়েছে। মাহিম তাড়াতাড়ি এই রুমে ব্যাগটি রেখে নিজের রুমে চলে আসলো। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল।
আশিক বেগম নিজের ভাইয়ের মেয়ের রুমে এসে গল্প করতে লাগলো। বিভিন্ন রকম গল্প করার মাঝে হঠাৎ আশা বেগম, তোকে একটা কাজ করে দিতে হবে। আমি তোকে যে কারণে ডেকেছি সেটাই এখন তোকে বলবো। হ্যাঁ ফুপু বলো, কি বলবে আমাকে? তোকে এই ফকির মানে চাকরটাকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। মানে তোমার ওই সৎ ছেলেকে? হ্যাঁ, ওকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি চাই না আশরাফের সম্পত্তি সে পাক। তাহলে আমাকে কি করতে হবে? অভিনয় করতে হবে। আমি তোমাকে প্ল্যান বলছি, সে প্ল্যান অনুযায়ী কাজ করবে। ঠিক আছে ফুপু বলো। আশা বেগম এক করে তার কুকীর্তি মানে প্ল্যান বলতে লাগলো। প্ল্যান শুনে জেসি হাসলো। বাহ ফুফি, তুমি এখন আগের মতোই আছো। বাসাতে অনেকে তোমার কথা বলে, তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, আর সেটার প্রমাণও পেলাম। আমি যে তোর বয়সে কত কিছু করেছি সেটা বলার বাহিরে। এখন তোকে যেটা বললাম সেটা কর। আমি এখন রুমে যাচ্ছি, তুই তো প্ল্যান অনুযায়ী কাজ কর। আচ্ছা ঠিক আছে। আশা বেগম জেসির রুম থেকে চলে গেল। কিছু সময় পর জেসি নিজের রুম থেকে বেরিয়ে মাহিমের রুমের দিকে যেতে লাগলো। মাহিম নিজের রুমে পড়াশোনা করতেছিল এবং নিজের ল্যাপটপে কিছু কাজ করতেছিল। এমন সময় জেসি তার দরজায় টোকা দিল। দরজা খোলা। মাহিমের উত্তর পেয়ে জেসি দরজা খুলে ভিতর প্রবেশ করলো। মাহিম জেসিকে দেখার সাথে সাথে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। আরে আপনি এখানে, কিছু বলবেন? তোমার একটু হেল্প লাগতো। জি বলেন, কি হেল্প লাগবে? আসলে আমি শুনলাম তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। আসলে আমার ল্যাপটপে একটু সমস্যা হয়েছে, তুমি যদি এসে দেখতে। আপনি এখানে নিয়ে আসুন, আমি দেখে দিচ্ছি। আরে না, তুমি আমার রুমে গেলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি যাচ্ছি, তুমি আসো। কিছু বলার আগে জেসি মাহিমের রুম থেকে চলে গেল। মাহিম এটা দেখে খুব অবাক হলো, তবু কিছু বলল না। মাহিম জেসির রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিল। ভেতরে এসো, দরজা খোলা আছে। অনুমতি পেয়ে মাহিম ভিতরে প্রবেশ করলো। মাহিম ভিতরে প্রবেশ করে তো অবাক হয়ে গেল, কারণ জেসি একটু আগে অন্য পোশাক পরেছিল, এখন নাইটি পরে আছে। জেসি এমনিতেই অনেক সুন্দর এবং শহরের মেয়ে, তাকে একদম অন্যরকম লাগছে। অন্য কোনো ছেলে হলে হয়তো সে জেসির উপর খুবই আসক্ত হয়ে যেত, কিন্তু মাহিম তেমন কিছুই হলো না। কি হয়েছে আপনার ল্যাপটপ দেখে? ওই যে ল্যাপটপ, তুমি ওখানে বসো। মাহিম গিয়ে বিছানার উপর বসলো, তারপর ল্যাপটপ ওপেন করলো। এমন সময় সে টের পেল যে জেসি রুমের দরজা বন্ধ করে দিল। কি হলো, আপনি দরজা বন্ধ করলেন কেন? দরজা বন্ধ করেছে এই জন্য যে আমার মতন সুন্দর একটি মেয়ে তোমার সাথে একটু মস্তি করতে চায়। আপনি ভুল জায়গায় এসে কথাটি বলছেন। আমি তেমন ছেলে নই। আপনার ল্যাপটপে কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি বলুন, না হলে আমি চলে যাব। আমার ল্যাপটপে কোনো সমস্যা হয়নি, তোমাকে তো আমি ডেকে নিয়ে এসেছি এই জন্যই যে। পুরো কথা না বলে জেসি মাহিমের দিকে এগুতে লাগলো। মাহিম বুঝতে পারলো যে জেসির মতিগতি অন্যরকম, তাই সে রুম থেকে বেরিয়ে যেতে নিলে জেসি তার সামনে সে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। এটা আপনি কি করছেন? দেখুন, ভালো হবে না কিন্তু। ভালো খারাপ তো সব আমি দেখব, তুই শুধু দেখে যা তোর সাথে কি হয়। এটা বলে জেসি মাহিমের খুব কাছে চলে আসলো। এটা কিন্তু আপনি ঠিক করছেন না, তাড়াতাড়ি আমার গায়ের উপর থেকে উঠুন, আমি এই রুম থেকে চলে যাচ্ছি। তোকে তো চলে যাওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। জেসি খুব কাছে চলে আসলো মাহিমের। জেসি যখন মাহিমের খুব কাছে, এমন সময় মাহিম নিজের চোখ বন্ধ করে ফেল। মাহিম যখন চোখ খুলো তখন দেখলো যে জেসি নিজের নাইটির হাতা ছিঁড়ে ফেল এবং পেটের কিছু অংশ ছিঁড়ে ফেল। এটা দেখে মাহিম তো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি হলো, আপনি এসব কেন করছেন? আমি কেন এটা করছি তুই একটু পরেই বুঝতে পারবি। এটা বলে জেসি চিৎকার করে ডাকতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে আছেন বাঁচাও, এই জানোয়ারটা আমার সর্বনাশ করে ফেললো। জেসির চিৎকার শুনে আশরাফ বলল, কি হলো, তোমার ভাইয়ের মেয়ে এমন চিৎকার করছে কেন? গিয়ে দেখতে হবে, তার চিৎকার তো আমার ভালো ঠেকছে না। আশা ও আশরাফ জেসির রুমের সামনে চলে আসলো। জেসির চিৎকার শুনলো। কি হলো জেসি, চিৎকার করছিস কেন? ফুপু আমাকে বাঁচাও, আপনার এই জানোয়ার ছেলেটা আমার সর্বনাশ করতে চাচ্ছে। ওগো, তুমি তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা করো, আমার মনে হয় মাহিম ভিতরে আছে। কিন্তু মাহিম ভিতরে কেন থাকবে? এখন এত কথা বলে লাভ নেই, তুমি তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা। আশরাফ অনেকভাবে দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। মাহিম তো জেসির এমন কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গেছে, সাথে তার কোনো কথা নেই। মাহিমের শরীরে এখন শক্তি নেই বলেই চলে, সারা শরীর অবশ হয়ে গেছে। এই সুযোগ নিয়ে জেসি মাহিমকে ঘুরে নিল, নিজের নিচে গিয়ে মাহিমকে উপরে দিল, যাতে বোঝা যায় জেসিকে মাহিম জোর করে কিছু করার চেষ্টা করছে। মাহিম! আশরাফ চিৎকার করে মাহিমকে ডাকলো। আশরাফের চিৎকার শুনে জেসি মাহিমকে ছেড়ে দিল। মাহিম তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, সে ভয়ে কিছু বলতে পারছে না। আশরাফ কোনো কথা না বলে এসে মাহিমকে থাপ্পড় মেরে দিল।
আশা বেগম তাড়াতাড়ি এসে জেসিকে নিজের শরীরে কাপড় দিয়ে আগলে নিল। ফুফু, তোমরা ঠিক সময় চলে এসেছো, না হলে যে আমার কি অবস্থা করতো জানোয়ার, আমি বুঝতে পারছি না। মাহিম, তুই যে এত নিচে নেমে গেছিস আমি বুঝতে পারিনি। নিজের মামার মেয়ের সাথে তুই যে এমন করবি এটা আমি বুঝতে পারিনি। তোর যদি এমন চাহিদা থাকতো তাহলে আমাকে বলতিস, আমি তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। কিন্তু তুই? বিশ্বাস করো বাবা, আমি কিছুই করিনি, সব কিছু বানানো নাটক। ও নাটক করেনি, ওর কাছে ওর সম্মানটাই বেশি। সম্মান মাটিতে ঢেলে দিয়ে ও তোর সাথে নাটক করবে? বাবা, ও আমাকে ল্যাপটপের সমস্যা বলে এখানে ডেকে নিয়ে এসেছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এমন কিছু করবে। আঙ্কেল, ও একদম মিথ্যা কথা বলছে। আমি ল্যাপটপে বসে কাজ করতেছিলাম, এমন সময় সে আমার রুমে এসে দরজা মেরে দিয়ে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। এটা বলে জেসি কান্না করতে লাগলো। তুমি যদি তোমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে না দাও তাহলে আমি এই বাসায় ছেড়ে চলে যাব। ওকে আমি নিজের ছেলের মতো মানুষ করেছি, আর আজ এই ছেলে আমার ভাইয়ের মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। এমন ছেলে আমার দরকার নেই। তুমি যদি এর ব্যবস্থা না করো তাহলে দেখো আমার থেকে খারাপ আর কেউ হবে না। চিন্তা করো না আশা, আমি আজকে ওর অবস্থা খারাপ করে দিব। এটা বলে মাহিমকে ধরে রুম থেকে বের করে ড্রয়িং রুমে নিয়ে আসলো। মাহিম অপরাধীর মতন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আশা ও জেসির মুখে হাসি লেগে আছে আড়ালে। আশরাফ মাহিমকে সেখানে দাঁড় করিয়ে রেখে নিজের রুমে চলে গেল। এখন সে মাহিমের সাথে কি ঘটবে সেটা মাহিমের অজানা, কিন্তু খুব খারাপ কিছু ঘটবে সেটা খুব ভালো করেই জানে। ড্রয়িং রুমে মাহিম অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আশরাফ নিজের রুম থেকে চাবুক বের করে নিয়ে আসলো। তারপর কোনো কথা ছাড়াই মাহিমকে মারতে লাগলো। মাহিম অনেক বোঝানোর চেষ্টা করছে যে সে এটা করেনি, তবু আশরাফ সেটা শুনছে না। তোর মতো কুলাঙ্গার জন্ম দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি। তুই কুলাঙ্গার জন্ম হওয়ার পরেই তুই আমার ভালোবাসার মানুষকে খেয়ে নিয়েছিস, এখন আবার আমার সংসারটাকে চালাতে চাস? বিশ্বাস করো বাবা, আমি ওর সাথে কিছুই করতে। তোর মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাইনি। তোর ওটা মুখ না, কোনো মিথ্যা বলার মেশিন। মাহিমকে খুব জোরে জোরে আঘাত করলো। সারা শরীর থেকে রক্ত বের হতে লাগলো। মাহিম এখন পাথর হয়ে গেছে যে তার নিজের বাবা তার কথা বিশ্বাস করছে না। মারতে মারতে তিনি হাঁপিয়ে গেছেন। আজকে আর এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মতো জানোয়ারকে আমি আর ভাত দিয়ে পুষতে পারবো না। দয়া করে বাবা, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে না। তুমি আমাকে মারো, কাটো, তবুও এই বাড়ি থেকে বের করে দিও না। তোর মতন পশুকে যদি আমি এই বাড়ি থেকে বের করে না দেই তাহলে তুই যে আমার মেয়ের সাথে এমন কিছু করার চেষ্টা করবি না, এই গ্যারান্টি কে দিবে? বাবা, তুমি এইসব কি বলছো? তোর এই নোংরা মুখে আমাকে আর বাবা বলে ডাকবি না। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি আমাকে খুব ভুল বুঝলে বাবা, কিন্তু যখন সত্যিটা জানতে পারবে আমাকে আর খুঁজে পাবে না। মাহিম তার সৎ মায়ের কাছে এগিয়ে গেল। সেখানে জেসিও ছিল। আপনি তো খুব ভালো অভিনয় করতে পারেন, এইভাবে যে আমাকে ফাঁসিয়ে দিবেন আমি বুঝতে পারিনি। তবে আমি ইচ্ছে করলে সব কিছু বলতে পারতাম, কিন্তু বললাম না। ভালো থাকবেন। আর আম্মু, আমি আপনাকে নিজের মায়ের আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনি। অর্ধেক কথা বলে মাহিম মুচকি হাসলো। তারপর খোঁড়াতে খোঁড়াতে বাড়ির গেটের দিকে এগিয়ে গেল। গেটের কাছে গিয়ে একবার মাহিম আবার নিজের মা বাবার দিকে তাকালো। তারপর মাহিম সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছু মনে করো না মা, আমি বুঝতে পারিনি যে আমার ঘরে এমন একটা জানোয়ার পয়দা হবে। ইটস ওকে আঙ্কেল, কিন্তু আমি এই মুখ মানুষকে কিভাবে দেখাবো? তুমি চিন্তা করো না, তোমার এই ঘটনা এই বাড়ির বাইরে বের হবে না। আমরা দুইজন ছাড়া এই ঘটনা আর কেউ জানবে না। ওকে, চল তুই এখন রুমে গিয়ে রেস্ট নিবে। আশা বেগম জেসিকে নিয়ে তার রুমে গেল। রুমে গিয়ে দরজা মেরে দিয়ে তারা দুজন তো খুব হাসতে লাগে। এদিকে আশরাফ সোফায় বসে পড়ল এবং কান্না করতে লাগলো। মাহিম ব্যথা শরীর নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কোথায় যাবে সে বুঝতে পারছে না। পকেটে টাকা বলতে কিছুই নেই। কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলো যে একটি ট্রাক দাঁড়িয়ে আছে, হয়তো গাড়িটি শহরের দিকে যাচ্ছে। মাহিম খুব কষ্ট করে সেই গাড়িতে উঠে বসলো। কিছু সময় পর গাড়ির ড্রাইভার আর হেল্পার এসে গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলো। গাড়ি চলতে লাগলো। মাহিম আকাশের দিকে তাকিয়ে নিজের চোখের জল ফেলতে লাগলো এবং মনে মনে অনেক কথা বলতে লাগলো। মাহিমের চোখ লেগে গেল
এবং সে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙলো তখন তার চোখে রোদের আলো এসে লাগলো। প্রথমে সে নিজের চোখের উপর হাত দিল, কারণ তার চোখে রোদের আলো লাগছে। কিছু সময় পর গাড়িটি থামলো। মাহিমের পুরো শরীর ব্যথায় ভরে গেছে, নড়তেটুকু পারছে না, তবুও উঠে বসলো। তার পাশে তাকিয়ে দেখলো যে শুধু মানুষ আর মানুষ এবং গাড়ি। মাহিম আস্তে আস্তে গাড়ি থেকে নামলো। চারপাশে তাকিয়ে দেখলো যে যে যার মতন কাজ করতে ব্যস্ত। মাহিমের প্রচণ্ড খিদে লেগেছে, তাই নিজের পকেটে হাত দিল, কিন্তু কোনো টাকা দেখতে পেল না। এটা আমি কোথায় চলে আসলাম? চারপাশে তো সবাই নিজেদের কাজে ব্যস্ত, আমাকে কে সাহায্য করবে? মাহিম চারপাশে তাকিয়ে ধীরে হাঁটতে লাগলো। সবাই মাহিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু এসবে কোনো কিছু চাই আসে না মাহিমের। মাহিম একটা চায়ের দোকানে গেল। চায়ের দোকানে অনেকক্ষণ বসে আছে, যারা মাহিমের দিকে অন্য নজরে তাকালো। আঙ্কেল, আমাকে কি একটু চা আর বিস্কুট দেওয়া যাবে? মাহিমের এমন চাওতে তার দিকে তাকালো। তোর কাছে টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার খুব খিদে লেগেছে, আমাকে কি একটু খেতে দিবেন? দূর, এখান থেকে দূর হতো। কই থেকে যে আসে এসব ফকিন্নি, পকেটে টাকা নেই আর এসেছে খেতে। আরে ভাই, এই ঢাকা শহরে এমন কত শত ফকির থাকে, আপনি সাহায্য করলে নিজে ফকির হয়ে যাবেন। তাছাড়া দেখে মনে হচ্ছে কোথা থেকে যেন মার খেয়ে এসেছে। তুই এখান থেকে যেতে পারিস। কোথায় চুরি করে এসেছিস ঠিক নেই, আবার আমার কাছে এসেছিস খেতে। এটা বলে দোকানদার মাহিমকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। মাহিমের গায়ে দাঁড়িয়ে থাকার মতো এতটুকু জোর নেই, তাই ধাক্কার টাল সামলাতে না পেরে পড়ে গেল। পড়ে গিয়ে মাহিমের হাত ছুলে গেল। মাহিম কান্না ভরার চোখে পড়া থেকে উঠে দাঁড়ালো। সে আবার আস্তে আস্তে হাঁটতে লাগলো। মাহিম বুঝতে পারলো যে এক রাতের ভিতরে সে কুষ্টিয়া থেকে ঢাকায় চলে এসেছে, এবং তার জীবনে যে অন্যদিকে মন নিয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারলো। মাহিম এক এক করে প্রায় অনেক দোকানে সে খাবারের জন্য কিছু চাইলো, কিন্তু কেউ তাকে খাবার দিয়ে সাহায্য করলো না। মাহিম বুঝতে পারলো যে এই ঢাকা শহরে কেউ সাহায্য করার মতন কেউ নেই। মাহিম রাস্তার পাশে একটি টিউবওয়েল দেখতে পারলো। সেখানে গিয়ে টিউবওয়েল চেপে পেট ভরে পানি পান করলো। পানি পান করে তার একটু ভালো লাগলো, কিন্তু গায়ে প্রচণ্ড জ্বর থাকার কারণে হাঁটার শক্তিটুকু সে পাচ্ছে না। মাহিম রাস্তার পাশে এক জায়গায় বসে পড়লো। একদিনের মাঝে তার শরীরের অনেক পরিবর্তন এসেছে, তাকে একদম শুকনো লাগছে। আশেপাশের মানুষ তো তাকে দেখছে, কিন্তু কিছু বলছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে চলে যাচ্ছে। মাহিম জ্বরের জন্য কাঁপতে লাগলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই ঢাকা শহরে এখন পর্যন্ত কেউ সাহায্য করেনি। রাস্তার পাশে পড়ে থাকা এটো খাবার খেয়ে বেঁচে আছে মাহিম কোনো রকমে, কিন্তু তার গায়ে জ্বর একটুও কমেনি, বরং আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে মাহিম শুয়ে নেওয়ার চেষ্টা করছে। মাহিম রাস্তার পাশে বসে আছে, সেখানে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এমন সময় সেখানে 2 জন ছেলে আসলো। তাদের দেখে মাহিম বুঝলো যে এরা টোকায়। ওই কে রে তুই, আর আমার জায়গায় শুয়ে আছিস কেন? আসলে ভাইজান, আমি বুঝতে পারিনি যে এটা আপনাদের জায়গা। বুঝতে পারিসনি, কিন্তু এখন তো বুঝতে পেরেছিস। তাহলে এখান থেকে যা, না হলে খুব মার খাবি। ভাইয়া, আমার গায়ে খুব জ্বর, প্লিজ আজকে আমাকে এখানে ঘুমাতে দিন। এই মনে হচ্ছে এই শালা আমাদের কথা বুঝতে পারছে না, একে আমাদের কিছু একটা করতে হবে। এটা বলে একজন ছেলে মাহিমকে জোর করে সেই জায়গা থেকে তুললো। রাস্তা দিয়ে একটি গাড়ি আসতেছিল। যখন গাড়িটি খুব কাছে চলে আসলো, সেই ছেলেটি মাহিমকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে ফেলে দিল। গাড়িটি চালাচ্ছিল দেশের টপ বিজনেসম্যান রবিউল চৌধুরী। গাড়ির সামনে কাউকে পড়তে দেখে তিনি তাড়াতাড়ি গাড়ি ব্রেক করলো এবং গাড়ি থেকে নেমে আসলো। রবিউলকে দেখে ছেলে দুটি সেখান থেকে পালিয়ে গেল। রবিউল এসে দেখলো যে তার গাড়ির সামনে একটি ছেলে পড়ে আছে। তার অবস্থা খারাপ দেখে তাতেই নিজের গাড়িতে তুলে হসপিটালের দিকে রওনা দিল। 20 মিনিট পর রবিউল ছেলেটিকে হসপিটালে নিয়ে চলে আসলো। তারপর তাকে ধরে হসপিটালের ভিতর প্রবেশ করলো। রবিউল চৌধুরীকে কম বেশি সবাই চেনে। তাকে দেখে ডক্টররা এগিয়ে আসলো। আরে স্যার, আপনি এখানে? আর আপনার সাথে এটা কে? আমি তাকে চিনি না, কিন্তু সে আমার গাড়ির সামনে এসে পড়ে। দেখো কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমরা তাকে চিকিৎসা দিচ্ছি। মাহিমকে নিয়ে কেবিনে গেল যে ডক্টররা। তারপর বেডের উপর শুয়ে দিয়ে কিছু সময় চিকিৎসা করলো। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, ছেলেটির কি হয়েছে? আসলে স্যার, ছেলেটির গায়ে অনেক মারের আঘাত, তারপরেও যে 2 দিন কিছু না খেয়ে আছে, এজন্য তার শরীর খুব দুর্বল। আপনি এই প্রেসক্রিপশানের ওষুধ নিয়ে আসুন। ঠিক আছে, ছেলেটি কখন জ্ঞান ফিরবে? আমরা তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কাল সকালে জ্ঞান ফিরবে একেবারে।
আপনি তাহলে এখন চলে যেতে পারেন, আবার কাল সকালে এসে দেখে যাবেন। আচ্ছা। পরদিন সকালে রবিউল চৌধুরী নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, আর তার পাশে রয়েছে তার স্ত্রী ও মেয়ে। বাবা, তুমি আমাকে আজ স্কুলে নামিয়ে দিয়ে আসবে? না বৃষ্টি, আজকে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসতে পারবো না, কারণ আজকে আমাকে হসপিটালে যেতে হবে। তুমি আবার হাসপাতালে কেন যাবে? তোমার আবার কিছু হলো না তো? আরে রেহেনা, আমার কিছু হয়নি, কিন্তু গতকাল রাতে এক ছেলে আমার গাড়ির সামনে পড়ে। কি? ছেলেটির কিছু হয়নি তো? না, ছেলেটির কিছু হয়নি, কিন্তু সারা শরীরে অনেক আঘাতের দাগ ছিল। তাহলে আমিও তোমার সাথে যাব। ঠিক আছে রেহেনা, যেও। তাহলে আমাকে একাই স্কুলে যেতে হবে? মামনি, আজকে তুমি ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যাও, আমি তোমাকে আগামীকাল দেখে আসব। ঠিক আছে বাবা। সবাই নাস্তে করলো। বৃষ্টি অন্য গাড়িতে উঠে স্কুলে চলে গেল, আর রেহনা বেগম এবং রবিউল চৌধুরী হসপিটাল থেকে রওনা দিল। কিছু সময় আগে মাহিমের জ্ঞান ফিরেছে। মাহিম জ্ঞান ফিরে পাওয়ার পর চারপাশে তাকে অবাক হয়ে গেল, কারণ সে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। মাহিমকে সেই ছেলেরা রাস্তায় ধাক্কা মেরে চলে গেছে, কিন্তু কেউ একজন যে তাকে হসপিটালে নিয়ে এসেছে সেটা খুব ভালো করেই বুঝলো। ডাক্তার মাহিমকে চেক আপ করতে লাগলো। এমন সময় কেবিনের ভিতর রবিউল আর রেহেনা প্রবেশ করলো। ডাক্তার, সে এখন কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো, কিন্তু তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে কয়েকদিন রেস্ট নেওয়া লাগবে। ওকে। ডাক্তার চেক আপ করে বেরিয়ে গেল। রবিউল আর তার স্ত্রী রেহেনা বেগম মাহিমের কাছে এগিয়ে আসলো। এখন কেমন লাগছে বাবা তোমার? ভালো আঙ্কেল, কিন্তু আপনি আমাকে কেন বাঁচালেন? তোমার জীবনে এমন কি ঘটে গেছে যে তুমি মরে যেতে চাও? আমার জীবনে কি ঘটেনি বলেন? এটা বলে মাহিম অন্যদিকে খুলো, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। রেহেনা মাহিমের পাশে বসলো। কি হয়েছে? তুমি কান্না কেন করছো? তুমি আমাদের সব খুলে বলো। আসলে হয়েছে কি? এরপর মায়ের তার সকল অত্যাচারের কথা এই দম্পতিকে খুলে বলল। মাহিমের কথা শুনে দুজনে খুব খারাপ লাগলো। এই পৃথিবীতে সৎ মা কখনো আপন হয় না, যদিও হয় সেটা হাতে গোনা দু একটা। কিন্তু তোমার বাবা কাজটা ঠিক করেনি। নিজের ছেলেকে বিশ্বাস না করে অন্য একজনকে বিশ্বাস করে কে? সেই কথা বাদ দেন, অন্য কেউ থাকলে বিশ্বাস করত। হয়তো এটাই আমার কপালে লেখা আছে। তোমার নামটাই তো জানা হলো না। আন্টি, আমার নাম মাহিম শাহরিয়ার। তুমি কি আশরাফ শাহরিয়ারের ছেলে? হ্যাঁ আঙ্কেল, কিন্তু আপনি জানলেন কিভাবে? আরে বিজনেসের খাতিরে আমার তোমার বাবার সাথে কয়েকবার দেখা হয়েছিল, তাই নামটা জানি। আর তোমার নামের পদবীর সাথে মিল, এই জন্যই জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাদের সাথে তুমি আমাদের বাসায় যেতে পারো। এটা হয় না আন্টি, আমার মতো খারাপ ছেলে আপনাদের বাসায় গেলে দেখা যাবে আপনাদের বদনাম হতে পারে। এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমাদের বাসায় যাবে, এটাই ফাইনাল। তোমার আঙ্কেল একদম ঠিকই বলেছে। তাছাড়া আমাদের কোনো ছেলে নেই, এই জন্য তুমি আমাদের নিজের ছেলের মতোই থাকবে। কিন্তু আন্টি। কোনো কিন্তু না, যেটা বললাম আমি সেটাই করো। থাক না, ওকে আর জোর করতে হবে না। ও এখন রেস্ট নে, পরে কোনো এক সময় এই বিষয়ে কথা হবে। ও যদি নাও যেতে চায় তাও জোর করে নিয়ে যাব। তবুও আমাকে নিয়ে যাবে? রেহেনা বেগম নিজের হাতে মাহিমকে খাবার খাইয়ে দিল। মাহিমকে রেস্ট নিতে বলে তারা দুজন রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। মাহিমকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। রবিউল চৌধুরী নিয়ে এসেছে। মাহিমকে দেখে তো বৃষ্টি পুরো ক্রাশ খেয়ে গেল। সে ভাবতে পারছে না যে তার বাপের সাথে এত হ্যান্ডসাম একটা ছেলে আসবে। বাবা, এটাই কি মাহিম? হ্যাঁ, এটাই মাহিম, আর আজ থেকে সে এই বাসাতেই থাকবে আমাদের নিজের ছেলে হয়ে। আর মাহিম তোমার সাথে পড়াশোনা করবে। ঠিক আছে মা। আর হ্যাঁ, তুমি মাহিমকে ভাইয়া বলে ডাকবে, কারণ মাহিম তোমার বড়। আমি ওকে ভাইয়া বলে ডাকতে পারবো না। বৃষ্টি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। রেহেনা বেগম মাহিমকে রুম দেখিয়ে দিল আর এখানে রেস্ট নিতে বলল। রাত 12টা বাজে। ডায়মন্ডের চোরাচালান হচ্ছে গঙ্গা নদীর তীরে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এই চোরা চালানো হচ্ছে। চারপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং মাঝখানে দুই দলের লিডার দাঁড়িয়ে আছে। তার নিজেদের মাঝে ডিল ফাইনাল করছে। এখানে সব ডায়মন্ড আছে তো?
এখানে সব ডায়মন্ড আছে, তুই টাকা নিয়ে এসেছিস তো? টাকা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, ডায়মন্ড বের কর, আমি চেক করে দেখব। লোকটা ডায়মন্ড বের করে দিল। অন্য লোকটি ডায়মন্ড আসল কিনা সব চেক করে নিল। চেক করা হয়ে গেলে তার নিজেদের মধ্যে হাত মিলিয়ে একে অপরের ব্যাগ চেঞ্জ করে নিল। এমন সময় চারপাশ থেকে মাফিয়া কিংয়ের লোকজন তাদের ঘিরে ফেলল এবং মাফিয়া কিংয়ের লোক তাদের লোককে গুলি করে মেরে ফেলল। তারা দুজন চারপাশ থেকে তাকিয়ে দেখতে লাগলো এবং বুঝছে চারপাশ থেকে তাদের ঘিরে রেখেছে মাফিয়া কিংয়ের লোক। সব লোকেদেরকে মেরে বেরিয়ে আসলো মাফিয়া কিং। মাফিয়া কিং আর কেউ নয়, সে হলো রবিউল চৌধুরী। তাকে দেখে তো দুজন ভয় পেয়ে গেল, কারণ মাফিয়া কিংয়ের সামনে যে আসে তাকে আর জ্যান্ত রাখে না। কিরে, আমি নিষেধ করা সত্ত্বেও তোরা ডায়মন্ডের চোরাচালান করেছিস? বস, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। তোদের কোনো ক্ষমা নেই। এর আগেও তোদের ধরে ছেড়ে দিয়েছি ভালো হওয়ার জন্য, কিন্তু তোরা ভালো হোসনি, এবার তোদের মরতে হবে। এটা বলে রবিউল তাদের দুজনকে মাথা বরাবর শুট করে দিল। সাথে সাথে তারা দুজন সেখানে মারা গেল। রবিউল ওর সামনে এগিয়ে গিয়ে ডায়মন্ড তাদের হাত থেকে নিল। বুঝেছিস রনি, এখানে সব ডায়মন্ডগুলো আসল। আমি ডায়মন্ডগুলো নিয়ে যাচ্ছি, আর তুই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিবি। ঠিক আছে বস। রবিউল সেখান থেকে চলে গেল এবং তার ডান হাত রনি টাকাগুলো নিয়ে তার লোকেদের নিয়ে চলে গেল। মাহিম এখন পুরোপুরি সুস্থ। সে এখন রবিউল ও রেহেনা বেগমকে নিজের বাবা মা বলে মেনে নিয়েছে। মাহিম, তুই এখন কোন ক্লাসে পড়াশোনা করতিস? আমি 10ম শ্রেণীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম। আরে, আমাদের বৃষ্টি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু এবার সে 9-এ। ও আচ্ছা। তোর সাথে তো কোনো কাগজপাতি দেখলাম না, তুই 10ম শ্রেণীতে ভর্তি হবে কিভাবে? আমি ভাবছি আর পড়াশোনা করব না। সেটা বললে হয়? তুই হলে আমার একমাত্র ছেলে, তুই পড়াশোনা করে অনেক বড় হবি। তাছাড়া আমি ভাবছি তোকে বৃষ্টির সাথে ক্লাস 9-এ আবার ভর্তি করিয়ে দিব। তুই কি বলিস? তুমি যেটা ভালো মনে করো আব্বু। বাবা, মাহিমকে কি আমার স্কুলে ভর্তি করাবে? হ্যাঁ। তাহলে ভালোই হলো, আমরা দুজনে একসাথে স্কুলে যেতে পারবো। বৃষ্টি, তুই রেডি হয়ে আয়, তোকে আজ স্কুলে নামিয়ে দিয়ে আসি, আর মাহিমকে সেখানে ভর্তি করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রবিউল চৌধুরী মাহিমকে আবার ক্লাস 9-এ কম্পিউটার সায়েন্সে ভর্তি করিয়ে দিল। তারপর মাহিমকে নিয়ে একটু বড় শপিং মলে গেল। এক এক করে মাহিমকে খুব দামি দামি পোশাক কিনে দিল। যদিও মাহিম অনেকভাবে নিষেধ করেছিল, কিন্তু রবিউল চৌধুরী শুনিনি, ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। মাহিম পুরোপুরি মিশে গেছে চৌধুরী পরিবারের সাথে। পরের দিন মাহিম এখনও ঘুমিয়ে আছে। হঠাৎ সেই রুমে বৃষ্টি আসলো। বৃষ্টি এসে দেখলো যে মাহিম এখনও ঘুমিয়ে আছে, তাই গ্লাসের পানি মাহিমের মুখে ঢেলে দিল। মাহিম ধরফর করে উঠে বসলো। এটা কি হলো? তুমি আমাকে পানি মেরে ঘুম ভাঙিয়ে দিলে কেন? কতটা সকাল হয়েছে, তুমি বুঝতে পারছো না? তোমার যে আজ স্কুল, তোমার কি মনে নেই? ও আচ্ছা, তাই বলে তুমি আমাকে পানি মারবে? এমনিতেই ডাকলে তো পারতে। এমনি তোমাকে অনেক ডেকেছি, কিন্তু তুমি ওঠোনি, তাই এই কাজটা করতে হলো। এখন তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে আসো, আব্বু আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি রুম থেকে চলে গেল আর মাহিম ফ্রেশ হয়ে নিজের নতুন পোশাক পরে রুম থেকে বেরিয়ে গেল। মাহিমের নিচে আসতে দেখে তারা তিনজন অবাক হয়ে গেল, কারণ নতুন পোশাকে মাহিমকে অনেক সুন্দর লাগছে। রেহেনা বেগম মাহিমকে নিজের পাশে বসলো। বাহ, আমার ছেলেটাকে তো অনেক সুন্দর লাগছে। শুধু কি তোমার ছেলেটাকে সুন্দর লাগছে, আমাকে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আমার মেয়েটাকেও অনেক সুন্দর লাগছে, দুটোকেই আমার কাছে অনেক সুন্দর লাগছে। এত কথা আর বলতে হবে না, এখন তাড়াতাড়ি খেয়ে নাও, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মাহিম আর বৃষ্টি তাড়াতাড়ি খেয়ে বাইরে চলে আসে। কিছু সময় অপেক্ষা করার পর রবিউল চৌধুরীও চলে আসলো। এরপর তারা রওনা দিল স্কুলের উদ্দেশ্যে। আধা ঘন্টা পর তাদের স্কুলের সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে স্কুলের ভিতর চলে গেল এবং রবিউল চৌধুরী নিজের অফিসের দিকে রওনা দিল। বৃষ্টিকে দেখে তার দুই বান্ধবী তার কাছে এগিয়ে আসলো। তাদের দুজনের নাম হলো রিয়া ও পিয়া। কি রে বৃষ্টি, তোর সাথে এই ছেলেটি কে? এটা হলো। কি হলো বলছিস না কেন? ইনি আমাদের বাড়িতে থাকে, আমাদের সাথে আজ থেকে পড়বে। ও আচ্ছা, ছেলেটি কিন্তু খুব জোস আর হ্যান্ডসাম।
রিয়া বৃষ্টির কানে কানে বলল। এটা শুনে বৃষ্টি রিয়াকে খুব জোরে একটা চিমটি কাটলো। আহ, চিমটি মারলি কেন? তুই অনেক বেশি কথা বলে ফেললি তাই। আপনারা কি এভাবেই গল্প করবেন নাকি ক্লাসে যাবেন? হ্যাঁ, ক্লাসে যাব তো। তার আগে এই কুত্তির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। এদের নাম হলো রিয়া আর প্রিয়া, আর এরা দুজনই হলো আমার বেস্টি। হ্যালো, আমি মাহিম। পরিচয় তো হলো, চলুন এবার ক্লাসে যাওয়া যাক। মাহিম তাদের সাথে বেশি কথা পারল না, ক্লাসের কথা বলে সেদিকে রওনা দিল। 15 দিন হয়ে গেল আশরাফ মনমরা হয়ে বেশিরভাগ বাড়িতেই থাকে। আশরাফ বেগম ভালো করে বুঝতে পারেন যে তিনি কেন বাড়িতেই থাকেন। এই ঘটনার কিছুদিন পর জেসি নিজের বাড়িতে ফিরে গেছে। বাবা, বাবা, আমার ভাইয়া কি আর বাড়িতে ফিরে আসবে না? দেখো কতদিন হয়ে গেল সে বাসায় আসে না। তোমার কোনো ভাই নেই, বুঝতে পেরেছো? যে ছিল সে মরে গেছে। না, আমার ভাইয়াকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো। তোমরা খুব খারাপ, খুব। এটা বলে 5 বছরের মেয়ে মায়া কান্না করতে করতে নিজের বাবার কাছ থেকে চলে গেল। আশরাফ বেগম আশরাফের কাছে এগিয়ে আসলো। তুমি আর তো দিন এইভাবে বাড়িতে বসে থাকবে? এমন বাড়িতে বসে থাকলে কি আমাদের সংসার চলবে? আর বিজনেস তো লাটে উঠে যাবে। তোমার কুলাঙ্গার ছেলের জন্য চিন্তা না করে। আশা, সে কুলাঙ্গার ছেলে হোক, কিন্তু খুব আদরের মানুষ করা ছেলে। সে আমাকে ছেড়ে চলে গেছে, এটা তো খুব কষ্টের, তাই না? তুমি কি ভুলে গেছো যে তোমার ওই ছেলে আমার ভাইয়ের মেয়ের সাথে কেমন আচরণ করেছে? তবুও তুমি তাকে মনে রেখেছো? ওর কথা ভুলে গিয়ে এখন তুমি খাবার খেতে আসো। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি এক লাগিয়ে খাও আর আম্মুকেও খাইয়ে দিও। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না। জানোয়ার একটা ছেলের জন্য তুমি যদি এমন না খেয়ে থাকতে পারো। আশরাফ বেগম আশরাফকে আরো অনেক কিছু বলতে লাগলো। আশরাফের মাহিমের প্রতি আরো বেশি ঘৃণা জন্মাতে লাগলো। মায়া নিজের ভাইয়ের রুমে গেল। মাহিমের ছবি হাতে নিয়ে মায়া কান্না করতে লাগলো। ভাইয়া, তুমি কোথায় গেলে? আমি যে তোমাকে খুব মিস করতেছি। ফিরে আসো ভাইয়া, দেখো তোমার এই বোন তোমার জন্য কত কান্না করছে। অন্যদিকে মাহিম জানালার পাশে বসে আছে। আজ খুব মন খারাপ। বাড়ির কথা খুব মনে পড়ছে। বেশি মনে পড়ছে তার একমাত্র বোন মায়ার কথা। আমার পাগলি বোনটা হয়তো আমাকে না পেয়ে কতই না কান্না করছে। মাত্র সেই ছিল যে আমাকে অনেক ভালোবাসতো। মাহিম কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। হঠাৎ তার পাশে বৃষ্টি এসে দাঁড়ালো। কি হলো, তুমি কান্না করছো কেন? বৃষ্টির কথা শুনে মাহিম তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে নিল এবং বৃষ্টিকে বলল, কই, আমি কান্না করছি? চোখের ভিতরে পোকা পড়ছে, এই জন্য চোখ থেকে পানি পড়ছে। তাই নাকি? আমাকে আর মিথ্যে বলতে হবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমার বাড়ির কথা হয়তো খুব মনে পড়ছে, তাই না? আরে না, আমার এই পরিবার থাকতে আগে পরিবারের কথা কেন মনে পড়বে, যারা আমাকে বিশ্বাসই করতে পারেনি। আচ্ছা, এইসব কথা বাদ দাও। তুমি এই সময় আমার রুমে ব্যাপার কি? আসলে আব্বু আমার আর তোমার জন্য ল্যাপটপ কিনতে যাবে, তাই বলল তোমাকে ডাকতে। আমার ল্যাপটপ লাগবে না, তুমি তোমারটা কিনে নিয়ে আসো। বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি নিচে আসো, আব্বু তোমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না, তুমি আমার সাথে যাবে। মাহিম দেখলো যে বৃষ্টি তার কথা শুনবে না, এই জন্য তার সাথে নিচে নেমে আসলো। এসে দেখলো যে রবিউল আর রেহেনা বেগম নিজেদের মাঝে গল্প করছে। মাহিমকে দেখে তিনি বলেন, আরে মাহিম, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আজকে তোর আর বৃষ্টির জন্য আমি ল্যাপটপ কিনতে যাব। বাবা, আমার ল্যাপটপ লাগবে না। কিন্তু বৃষ্টি বলল স্কুল থেকে বলেছে তোদের দুজনের এই ল্যাপটপ লাগবে। আসলে নকলে না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর আব্বু যেতে বলছে সেটা কর। ঠিক আছে আম্মু। মাহিম নিজের রুম থেকে রেডি হয়ে আসলো। তারপর তিনজন মিলে একটি ল্যাপটপের দোকানে গেল। রবিউল চৌধুরী দুজনকে খুব দামি ল্যাপটপ কিনে দিল। তারপর বৃষ্টির সাথে মাহিম স্কুলে যাওয়া, আবার বাড়িতে আসা, ছুটির দিনে ঘুরতে যাওয়া, ল্যাপটপ নিয়ে ডাক ওয়েবে প্রবেশ করা, বিভিন্ন ধরনের কাজ করা, এভাবে মাহিমের দিন কাটতে লাগলো। দেখতে দেখতে 4টি বছর কেটে গেল। এখন মাহিম আর বৃষ্টি ভার্সিটিতে পড়ে। বৃষ্টি রেডি হয়ে নিচে বসে আছে, কিন্তু মাহিমের এখনো আসার নাম নেই। বৃষ্টি তো খুব বিরক্ত হয়ে আছে, কারণ মাহিমের রেডি হতে